হ্যাঁ, তো আমরা আজকে কি নিয়ে আলোচনা করব? আমরা লাস্ট ক্লাসে যেহেতু আলোচনা করছি চ্যাপ্টার 11 এর আমরা বলছিলাম যে চ্যাপ্টার 11 এর মধ্যে কি আছে। চ্যাপ্টার 11 এর মধ্যে মেইনলি ডেপ্রিসিয়েশন সম্পর্কে বলা আছে এবং ইম্পেয়ারমেন্ট সম্পর্কে বলা আছে, রিভ্যালুয়েশন সম্পর্কে বলা আছে, ডিপ্লিশন সম্পর্কে বলা আছে, বাট ওটা আমরা শুরু করব না কারণ ওটা আমাদের সিলেবাসে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টে ওইটা সম্পর্কে নাই আর কি। তারপরেও কেউ চাইলে একটু দেখে নিতে পারেন আর কি। আমরা বেসিক্যালি লাস্ট ক্লাস অর্থাৎ গত ক্লাসে আমরা ডে 3 যেটা বলছি গ্লিসারিন আছে, গ্লিসারিন। সেখানে আমরা ডেপ্রিসিয়েশনের মেথড গুলো নিয়ে আলোচনা করছিলাম, ইন জি। ডিটেলসে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা ওই চ্যাপ্টার 11 এর বাকি যে দুইটা টপিকস এবং খুব ইম্পর্টেন্ট টপিকস, একটা হলো ইম্পেয়ারমেন্ট আর একটা হলো রিভ্যালুয়েশন, আমরা দুইটাকেই টার্গেট করতেছি, যে দুইটাই আমরা করার ইচ্ছা আছে আমাদের। তাহলে আজকে হলো প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট, অর্থাৎ যেটা আমাদের সিলেবাসের C3। এই প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টের আজকে চতুর্থ দিন, মানে আমরা আহ, এর আগে 3 দিন ক্লাস নিয়েছি, আজকে চতুর্থ দিন। এই চতুর্থ দিনে আমাদের টার্গেট হবে ইম্পেয়ারমেন্ট করা। এবং ইম্পেয়ারমেন্ট আমরা এই বই থেকে আমরা পাবো হলো 852 থেকে 856 নম্বর পেজে, এবং খুব সুন্দরভাবে আলোচনা করা আছে বইতে। 852 থেকে 856 নম্বর পেজ পর্যন্ত খুবই সুন্দরভাবে আলোচনা করা আছে। যদি কেউ শুধু বইটাও ঠিক মতন পড়ে, আমার মনে হয় না তার কারো কাছে বুঝতে হবে, কারণ এই বইগুলো এত সুন্দরভাবে সাজানো আছে। আপনারা এইখান থেকেও পড়তে পারেন, এই যে 852, 53, 54, 55, 56। তো বই থেকে পড়বেন, এই যে এই 852 থেকে 56 পেজ গুলো হোপফুলি হয়ে যাবে। পাশাপাশি IS-36 পড়বেন। IS-36 চাইলে আগেও পড়তে পারেন, আবার কেউ মনে করতে পারে 852 থেকে 56 পেজ পড়বো, তারপরে IS-36 এ কি আছে একটু দেখে নিব। হ্যাঁ, দুইভাবে করা যায়, কারণ কাইসুর যে বইটা, এই বইটা যেহেতু আইএস এবং আইএফআরএস কে ফলো করে করা হয়েছে, তার মানে যদি বইটাই পড়া হয়, ইনডিরেক্টলি IS-IFRS পড়া হয়ে যায়। হ্যাঁ, তো আমরা অলরেডি IS-36 এর শীটটাও দেয়া আছে, মানে 36 এর যে সামারিটা সেটাও দেয়া আছে। যে ইম্পেয়ারমেন্ট অ্যাসেটের স্কোপ কি বা অ্যাসেট সম্পর্কে কি কি বলা আছে, এগুলো বলা আছে। তো আমরা যখন আমরা আলোচনা করব, সেখানে আমাদের আলোচনার মধ্যে এই কাইসুর বইয়ের সকল মানে যা যা জানা প্রয়োজন তাও যেমন থাকবে, পাশাপাশি IS-36 এ যা যা আমাদের একান্তই না জানলে হয় না তাও থাকবে আলোচনার মধ্যে। কিন্তু আমরা আলোচনাটা বেসিক্যালি করব আহ, এই মেট্রার মাধ্যমে, অর্থাৎ আমরা ক্লাস প্র্যাকটিস নাম্বার 6 যেটা, এই মেট্রা করব। এই মেট্রা করা অবস্থায় হোপফুলি এই ম্যাথের শুরুতে এবং শেষে সব মিলিয়ে আর কি আমরা এই পুরা কনসেপ্ট আলোচনা করব আর কি। তার মানে আমাদের আলোচনাটা হবে হলো, আমি কিছু কনসেপচুয়াল কথা বলবো শুরুতে, বলার পরেই বলার পরেই আমরা ম্যাথটাও দেখবো এবং ম্যাথের সাথে সাথে কনসেপ্টটাকে আমরা কানেক্ট করবো আর কি। এই হলো আমাদের টার্গেট। তাহলে আমরা শিখতেছি বেসিক্যালি ইম্পেয়ারমেন্টস কি জিনিস সেটা আমাদের জানতে হবে। তো আমরা যদি আমরা একটু মনে করে থাকি, আমরা শিখছিলাম যে একটু মনে করি আমরা কি করছিলাম। আমরা বলছিলাম একটা অ্যাসেট পারচেজ হয়, পারচেজ অ্যাসেটস। যখন অ্যাসেট পারচেজ হয় তখন একটা জার্নাল হয়, আমরা কি বলি যে অ্যাসেটটাকে ডেবিট করি, ব্যাংকটাকে ক্রেডিট করি। তারপরে আমরা প্রতি বছর অ্যাসেটের একটা ডেপ্রিসিয়েশন চার্জ করি, তাই না? ডেপ্রিসিয়েশন চার্জ করি। তো আমরা এই ডেপ্রিসিয়েশন চার্জও শিখছিলাম, যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এবং এই পার্সেজ অ্যাসেটের ক্ষেত্রে আবার যদি কনস্ট্রাকশন হয়, তখন যদি ইন্টারেস্ট ইস্যু থাকে, সেই ইন্টারেস্টটা ক্যাপিটালাইজেশনও আমরা শিখছিলাম, তাই না? IS-23 অনুযায়ী তো ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়। সো এই জিনিসগুলো আমরা অলরেডি শিখছি, যে একটা অ্যাসেট পারচেজ করলে সেই অ্যাসেটটা পারচেজে কতটুকু ঢুকবে, সেই অ্যাসেটটাকে পরবর্তীতে ডেপ্রিসিয়েশন কিভাবে চার্জ করা হবে সেটা শিখছি। এবং যদি সেটা কনস্ট্রাকশন করা হয়, সেই কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের যদি কোনো ইন্টারেস্ট থাকে, সেই ইন্টারেস্টের কতটুকু অংশ ক্যাপিটালাইজ করা হবে, এই বিষয়গুলো আমরা শিখছি। এখন আমাদের এই যে কোনো একটা অ্যাসেট, সে ধরেন আপনি 2020 সালে একটা অ্যাসেট পারচেজ করলেন, অ্যাসেটটা 10 বছর যাবে আপনি বলতেছেন। তো মেশিনটা কিনলেন 2020 সালে, 10 বছর যাবে, অর্থাৎ 2030 বা 29 সাল পর্যন্ত যাবে। এখন আপনি কি করবেন? ওই 1 লক্ষ টাকা দিয়ে যে মেশিনটা ক্রয় করছেন, আমরা বলছিলাম সেগুলা ডেপ্রিসিয়েশন চার্জ করবেন, অর্থাৎ কস্টটাকে অ্যালোকেট করবেন রিজনেবল বা লজিক্যাল কোনো সিস্টেমেটিক ওয়েতে। তো আপনি যখন কস্টটাকে অ্যালোকেট করলেন, তখন ডেপ্রিসিয়েশন প্রতি বছর বছর সে ধরেন 10,000 করে প্রতি বছর ডেপ্রিসিয়েশন চার্জ হলো। তো এমন ভাবে সে ধরেন 2020-এ যে অ্যাসেটটা পারচেস করছেন, 2025-এ এসে অলরেডি 5 বছর ডেপ্রিসিয়েশন চার্জ হলো।
তার মানে ওই অ্যাসেটের ক্যারিং ভ্যালু কত হবে? অ্যাসেটটা যদি আমরা 1 লক্ষ টাকা পারচেস করি আর পরবর্তী 5 বছর যদি 50,000 টাকা ডেপ্রিসিয়েশন অলরেডি আমরা অ্যালোকেট করি, তাহলে আমরা বলতে পারি 5 বছর পরে অ্যাসেটটার ক্যারিং ভ্যালু মানে এটা বহির্মূল্য বা বুক ভ্যালু 50,000 টাকা। কারণ কি 1 লাখ টাকা দিয়ে পারচেস করছিলাম, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন 50,000 টাকা চার্জ হয়েছে, বাকি 50,000 টাকা হলো অ্যাসেটের মূল্য। এই যে ক্যারিং ভ্যালু যখন আমরা বলতেছি 50,000 টাকা, এটার অর্থ কি? এটার অর্থ হইলো হওয়া উচিত যে আমি বলতেছি আমার অ্যাসেটের ক্যারিং ভ্যালু 50,000 টাকা। তাহলে অ্যাসেটের ক্যারিং ভ্যালু যদি 50,000 টাকা হয়, তাহলে এই অ্যাসেটের ক্যারিং ভ্যালু 50,000 এর অর্থ হলো আপনি যদি আজকের দিনে এই অ্যাসেটটা সেল করেন তাহলে 50,000 টাকা মূল্য হওয়া উচিত। অথবা আজকের দিনে যদি অ্যাসেটটা আজকের দিনে আপনি এরকম ভাবে একটা আলোচনা করেন যে এই অ্যাসেটটা ব্যবহার করে ভবিষ্যতে আমি কি কত টাকার সুবিধা পেতে পারি, হিসাব অনুযায়ী ভবিষ্যতে আপনি 50,000 টাকার সুবিধা পাওয়া উচিত। আমি বলার চেষ্টা করতেছি যে অ্যাসেটের যে ক্যারিং ভ্যালু থাকে, এবং ক্যারিং ভ্যালু আমরা কিভাবে পাই এটা নিশ্চয়ই আমরা জানি। ক্যারিং ভ্যালু আমরা কিভাবে পাই? অ্যাসেটের পারচেজ থেকে অর্থাৎ কস্ট থেকে যদি একুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দেই, তাহলে আমরা ক্যারিং ভ্যালু পাই। তা আমি বলতে চাচ্ছি যে ক্যারিং ভ্যালু যদি কোনো একটা অ্যাসেটের 100 টাকা থাকে, ও এটা হওয়া উচিত যদি এটা হয়ে থাকে ক্যারিং ভ্যালু যে 100 টাকা, তার মানে হওয়া উচিত কি মার্কেট ভ্যালু বা ফেয়ার ভ্যালু অর্থাৎ বাজারে আজকের মূল্য, ফেয়ার ভ্যালু অর ধরেন ফেয়ার ভ্যালু হওয়া উচিত 100 টাকা। তাই তো হওয়া উচিত যে আমার একটা অ্যাসেট আজকের দিনে এটা ক্যারিং ভ্যালু 100 টাকা, যে তার মানে কি এটা বাজারও মূল্য 100 টাকা হওয়া উচিত। তো এখন সমস্যাটা হয় কোথায়? যখন এই দুইটা সমান হয় না। সমান হয় না মানে বলতে কি বুঝাচ্ছি? যে কখনো, কখনো দেখবেন আপনার আপনার কাছে যে মেশিনটা আছে ১০০ টাকা মূল্য হওয়া উচিত ক্যারিং ভ্যালু অনুযায়ী। আপনি বলতেছেন ক্যারিং ভ্যালু ১০০ টাকা। কিন্তু এটা এই মুহূর্তে বাজারে মূল্য মেবি ৮০ টাকা। তার মানে আপনি একদিকে বলতেছেন ১০০ টাকা মূল্য হওয়া উচিত, অন্যদিকে এটার বর্তমান বাজার মূল্য হলো ৮০ টাকা। তাহলে আপনি যদি ১০০ টাকা ১০০ টাকায় ক্যারি করে যান, তাহলে আপনি একটা ভুল ক্যারি করতেছেন। তো তখন বলা হয় যে আপনি যেহেতু ১০০ টাকা ক্যারিং ভ্যালু দেখাচ্ছেন, বাজারে এটা এই মুহূর্তে ফেয়ার ভ্যালু মেবি আরো কম। যখন এরকম সিনারিও হয় তখন বলা হয় যে আপনি ইম্পেয়ারমেন্ট করবেন বা ইম্পেয়ারমেন্ট টেস্ট করবেন। তাহলে আমরা বলতেছি যখন আহ এখন তার মানে এখানে একটা শব্দ নতুন আসলো যে ইম্পেয়ারমেন্ট টেস্ট। তাহলে ইম্পেয়ারমেন্ট টেস্ট কি? তাহলে ইম্পেয়ারমেন্ট টেস্ট হলো এমন কোনো সিনারি আসলো বা এমন কোনো সিচুয়েশন আসলো যখন আপনাকে টেস্ট করে দেখতে হয় যে আচ্ছা এটার সিচুয়েশন কি, এটা সিচুয়েশন কি, এটা কি আদৌ ইম্পেয়ারমেন্ট হবে কিনা। এখন ইম্পেয়ারমেন্ট জিনিস কি? ইম্পেয়ারমেন্ট জিনিস হলো যখন যখন অ্যাসেটের ক্যারিং ভ্যালু রিকভারেবল ভ্যালুর তুলনায় বেশি হয়ে যাবে। রিকভার ভ্যালু কি? রিকভার ভ্যালু মানে আপনি এই অ্যাসেটটা যদি বিক্রি করেন তাহলে কত টাকা পাবেন, অথবা অ্যাসেটটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কত টাকা পাবেন। এই দুইটা অ্যামাউন্টের উপর সবচেয়ে বড় যে অ্যামাউন্টটা সেটাকে বলা হয় রিকভার ভ্যালু। আমরা এগুলো আরেকটু আলোচনা করবো, কোনো সমস্যা নেই। আমরা বলতেছি অ্যাসেটের রিকভার ভ্যালু যদি ধরেন 50 টাকা হয় আর অ্যাসেটের ক্যারিং ভ্যালু যদি হয় 40 টাকা, তাহলে 40 টাকার অ্যাসেটে আপনি রিকভার করতে পারতেছেন 50 টাকা। তার মানে এটা কোনো আপনার জন্য কোনো সমস্যা না। সমস্যাটা তখন দাঁড়ায় যে 40 টাকার অ্যাসেট আপনি এই মুহূর্তে যদি রিকভার করেন 30 টাকায়, তার মানে আপনি যে 40 টাকা ক্যারি করতেছেন ওই 40 টাকা ক্যারি করাটা ঠিক হচ্ছে না। তখন বলা হয় যে ইম্পেয়ারমেন্ট করতে হবে। তাহলে ইম্পেয়ারমেন্ট কখন হয়? যখন রিকভারেবল ভ্যালুর তুলনায় ক্যারিং ভ্যালু বেশি হয়, তখন ইম্পেয়ারমেন্ট করতে হয়। তাহলে ইম্পেয়ারমেন্ট করতে হয় যখন রিকভারেবল ভ্যালুর তুলনায় ক্যারিং ভ্যালু বেশি হয়। তাহলে ক্যারিং ভ্যালু জিনিসটা কি? ক্যারিং ভ্যালু জিনিস আমরা বুঝলাম যে ক্যারিং ভ্যালু হলো কস্ট থেকে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে ক্যারিং ভ্যালু। আর আমাদের এখন তাহলে জানতে হবে তাহলে রিকভারেবল এমন কি, রিকভারেবল কি? তাহলে আমরা প্রথম বলে নিলাম যখন ক্যারিং ভ্যালু বেশি হবে, গ্রেটার দেন হবে কার তুলনায়? রিকভার ভ্যালুর তুলনায়, তখন হবে কি ইম্পেয়ারমেন্ট। ইম্পেয়ারমেন্ট। তাহলে ক্যারিং ভ্যালু কি? ক্যারিং ভ্যালু হলো কস্ট মাইনাস একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্যারিং ভ্যালু। রিকভারেবল ভ্যালু কি? রিকভার ভ্যালু হলো এই রিকভার ভ্যালু কোনটা এটা বোঝার জন্য আমাদেরকে আবার বলতে হবে হায়ার অফ, কিসের হায়ার অফ? হায়ার অফ ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেলস এন্ড ভ্যালু ইন ইউজ। বিষয়টা কি বলতেছে? যে আপনাকে তো বলতেছিলাম যে কস্ট ক্যারিং ভ্যালু যদি বেশি হয় রিকভার ভ্যালুর তুলনায় তখন হবে ইম্পেয়ারমেন্ট। তাহলে ক্যারিং ভ্যালু কি? আমরা বুঝছি যে ক্যারিং ভ্যালু হলো কস্ট মাইনাস একুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটাকে ক্যারিং ভ্যালু বলতেছি। তাহলে রিকভার কি? রিকভার ভ্যালু হলো ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল এবং ভ্যালু ইন ইউজ। এখানে দুইটা জিনিস, একটা হলো ভ্যালু ইন ইউজ। ভ্যালু ইন ইউজ মানে আপনার কাছে যে অ্যাসেটটা আছে এই অ্যাসেটটা যদি আপনি ব্যবহার করেন
তাহলে ব্যবহার থেকে কি কি বেনিফিট পাবেন, ধরেন আপনার কাছে একটা মেশিন আছে, মেশিনে মেবি আরো 5 বছর ব্যবহার করা যাবে, এই 5 বছর ব্যবহার করলে, অর্থাৎ আপনার কাছে একটা মেশিন আছে, এই মেশিনটা আপনি যদি পরবর্তী 5 বছর ব্যবহার করেন, হতে পারে প্রতি বছর আপনি 2,000 টাকা বা 5,000 টাকা করে সুবিধা পাবেন। এই যা যা পাবেন, বেনিফিট পাবেন, ওই বেনিফিটের প্রেজেন্ট ভ্যালুকে বলা হয় ভ্যালু ইন ইউজ। তাহলে এই ভ্যালু ইন ইউজ মানে হলো আপনার কাছে যে মেশিনটা আছে, সেই মেশিনটা ফিউচারে ব্যবহার করে কত টাকা ভ্যালু পাবেন, এটার আজকের মূল্যকে বলা হয় ভ্যালু ইন ইউজ। তাহলে একদিকে আপনাকে ভ্যালু ইন ইউজ বের করতে হবে, অন্যদিকে এই অ্যাসেটটা যদি আজকের দিনে আপনি বিক্রি করেন, মানে বাজারে এটা ফেয়ার ভ্যালু কত, তবে ফেয়ার ভ্যালু বের করার সময় আপনাকে মাইনাস করতে হবে এই অ্যাসেটটা বিক্রি করলে এটার জন্য বিক্রিজনিত কোনো খরচ আছে কিনা। তাহলে ফেয়ার ভ্যালু যদি হয় 100 টাকা, বিক্রিজনিত খরচ যদি হয় 10 টাকা, তাহলে আপনি বলতে পারেন 100 - 10 = 90। এবং আরেকদিকে বের করতে হবে ভ্যালু ইন ইউজ কত। যদি ওই মেশিনটা ব্যবহার করে আপনি ভ্যালু ইউজ পাবেন যে 80 টাকা ভবিষ্যতে বেনিফিট পাবেন, তাহলে একদিকে 90 টাকা ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল, অন্যদিকে ভ্যালু ইন ইউজ 80 টাকা। এই 90 এবং 80-র মধ্যে যেটা বড়, বড় কোনটা? 90 টাকা। ওই 90 টাকা আপনি বলবেন হলো রিকভার ভ্যালু। তাহলে রিকভার ভ্যালু কি? রিকভার ভ্যালু হলো ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল এবং ভ্যালু ইন ইউজ, এই দুইটার মধ্যে যেটা বড় সেটাকে বলবো আমরা রিকভার ভ্যালু। আর রিকভার ভ্যালু থেকে ক্যারিং ভ্যালু আমাদের বড় হলে তখন আমরা বলবো ইম্পেয়ারমেন্ট। তাহলে ইম্পেয়ারমেন্ট কত টাকা, ইম্পেয়ার কত টাকা করতে হবে, এটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে ক্যারিং ভ্যালু এবং রিকভার ভ্যালু। আর রিকভার ভ্যালু বোঝার জন্য আমাদেরকে চিনতে হবে ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল অ্যান্ড ভ্যালু ইন ইউজ, ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল অ্যান্ড ভ্যালু ইন ইউজ। প্রশ্নে সাধারণত এই জাতীয় ইনফরমেশন গুলো অ্যাভেলেবেল থাকে, অর্থাৎ প্রশ্নের মধ্যে এগুলো খুব সুন্দরভাবে দেয়াই থাকবে। খুব কম ক্ষেত্রে এগুলো হয়তোবা ক্যালকুলেট করতে হবে। যেমন কখনো, কখনো ভ্যালু ইন ইউজ সরাসরি অ্যামাউন্ট দেয়া থাকবে, কখনো, কখনো ভ্যালু ইন ইউজ সরাসরি অ্যামাউন্ট দেয়া থাকবে না। তখন আপনাকে বলবে যে এই মেশিনটা ব্যবহার করে পরবর্তী ৫ বছরে আপনি এই বেনিফিট পেতে পারেন। ১ম বছরে এটা পাবেন, ২য় বছরে ক্যাশ ফ্লো এত হবে, ৩য় বছরে এত হবে। তখন আপনাকে বলবে এই ৫ বছরটা আপনি বের করেন। এরকমভাবে প্রশ্ন থাকতে পারে। আবার কখনো, কখনো সরাসরি ভ্যালু ইন ইউজ অর্থাৎ ভ্যালুটা সরাসরি আপনাকে দেয়া থাকবে। ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল সাধারণত প্রশ্ন দেয়া থাকে। আপনার শুধু সিস্টেমটা জানলেই হবে যে আমি কিভাবে কি কাজ করব। আমরা এই হলো ইম্পেয়ারমেন্ট। আমরা যখন এখন অঙ্ক করব, এই অঙ্কতে ইম্পেয়ারমেন্ট কিভাবে হয়, ইম্পেয়ারমেন্টকে কিভাবে জার্নালাইজ করতে হয় এবং ইম্পেয়ারমেন্ট করার পরও সেখানে আবার কোনো রিভার্সাল ইস্যু আছে কিনা, সেই রিভার্সাল ইস্যুতে কি করতে হয়, এই পুরো ৩টা জিনিসই আমরা জানবো। তাহলে আমরা জানবো, এখন যখন একটা অঙ্ক করবো সে অঙ্কতে জানবো ইম্পেয়ারমেন্ট কি, শুধু ইম্পেয়ারমেন্ট কি জানবো না, ইম্পেয়ারমেন্টকে কিভাবে জার্নালাইজ করতে হয় সেটা জানবো। ইম্পেয়ারমেন্টের পরবর্তী ঘটনা কি করতে হয়, অর্থাৎ ইম্পেয়ারমেন্টও পরবর্তীতে ইম্পেয়ারমেন্টে ১ম বছর ইম্পেয়ার হলে পরবর্তী বছরে কি হয়, বা এটা কখনো রিকভারির কোনো প্রশ্ন আছে কিনা, এই ৩টা বিষয় আমরা জানবো। এখন একটা অঙ্কের মাধ্যমে আমরা জানবো। অঙ্কের মধ্যে যদি ফুল জিনিস কভার না হয়, ওই কনসেপ্টই এই অঙ্কের মধ্যে আমরা ঢুকাবো, ঢুকিয়ে আমরা জানার চেষ্টা করব। এবং জানার পূর্বে আইএস 36টা আমরা একবার দেখি। আইএস 36 এ কি দেয়া আছে? এই হলো আইএস 36, যেটা অ্যাসেটের ইম্পেয়ারমেন্ট নিয়েই বলা আছে এবং এটার অবজেক্টিভ বলা আছে। কি অবজেক্টিভ বলা আছে? টু এনশিওর দ্যাট অ্যাসেট আর ক্যারিড এট নো মোর দ্যান দেয়ার রিকভারেবল অ্যামাউন্ট। অর্থাৎ আপনাকে এনশিওর করতে হবে অ্যাসেট যেটা ক্যারি করতেছেন এটা রিকভারেবল অ্যামাউন্টের যাতে বেশি না হয়। তার মানে কি, আপনার রিকভারেবল অ্যামাউন্ট যদি 10 টাকা হয়, অ্যাসেট আপনি যদি ক্যারি করেন 12 টাকা, ও বলতেছে রিকভারেবল অ্যামাউন্ট যদি 10 টাকা হয়, 10 টাকার বেশি যাতে না হয়, এটাই তার উদ্দেশ্য। এবং বলতেছে এন্ড টু ডিফাইন, এবং ডিফাইন করা হাউ রিকভারেবল অ্যামাউন্ট ইজ ডিটারমাইন্ড, কিভাবে রিকভারেবল অ্যামাউন্টকে ডিটারমাইন করতে হবে, অর্থাৎ ঠিক করতে হবে যে আমার রিকভারেবল অ্যামাউন্ট কত, সেটাও এটার উদ্দেশ্য। এই হলো আইএস 36 এর উদ্দেশ্য। একটু মনোযোগ থাকেন, কারণ আমি একটু প্রশ্ন করবো তো এই জন্য। এটার স্কোপ কি? কারণ এটার স্কোপের যখন প্রথম একটা বলছি, যেটার স্কোপ সকল ধরনের অ্যাসেট, কিন্তু ইনভেন্টরি বা নিচের এগুলা ছাড়া। আমি কেন ইনভেন্টরি আলাদা করে দাগ করছি? কারণ আইএস 2 যখন আমরা পড়ছিলাম ইনভেন্টরিতে, তখন আমরা এলসি এনআরবি শিখছিলাম, লোয়ার অফ কস্ট অর নেট রিয়েলাইজেবল ভ্যালু। আবার অনেকে মনে করতে পারে ওই এলসি এনআরবি আর এটা সেম, এটা যাতে না মনে করে এই জন্য বললাম আইএস 36 এ সকল অ্যাসেট অ্যাপ্লাই হবে, এক্সেপ্ট এগুলো, এগুলো কোনো আইএস 36 এ অ্যাপ্লাই হবে না। ইনভেন্টরি কাজ করতে হবে ইনভেন্টরির আইএস দ্বারা,
এবং ডেফার ট্যাক্স করতে হবে ডেফার ট্যাক্স আইএস দ্বারা, মানে এক একটার জন্য। হ্যাঁ, এই নিচের এগুলা ছাড়া বাকি সকল কিছু IS-36 দ্বারা ডিল করতে হবে। এগুলা আপনাদের না জানলে হবে। হ্যাঁ, তাহলে IS-36 এ কি ডিল করা হয়? ল্যান্ডকে ডিল করা হয়, বিল্ডিং, মেশিনারি, ইনভেস্টমেন্ট প্রপার্টি, ইনটেনজিবল অ্যাসেট এবং গুডউইল। এই গুডউইলও IS-36 দ্বারা ডিল করা হয়। IS-36 এর ডিল বলতে বুঝাচ্ছি ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, ইনটেনজিবল অ্যাসেট, গুডউইল ইত্যাদি যদি কোনো কারণে ইম্পেয়ারমেন্ট করা প্রয়োজন হয় তখন IS-36 ফলো করতে হয়। এই যে আমরা বললাম ইম্পেয়ারমেন্ট করার প্রয়োজন হবে কখন, ইম্পেয়ারমেন্টের একটা টেস্ট করতে হয়। ইম্পেয়ারমেন্ট টেস্ট করে দেখতে হয়। এই যে আমরা একটু আগে ইম্পেয়ারমেন্ট টেস্ট করলাম, যে ক্যারিং ভ্যালু এবং রিকভার ভ্যালুকে কম্পেয়ার করে আমরা দেখি যে ইম্পেয়ারমেন্ট টেস্ট হবে কিনা। এবং এই যে টেস্ট করার প্রয়োজনীয়তা আমরা কখন ফিল করব, এটাও আমরা একটু পরে জানবো। এই যে টেস্ট করার প্রয়োজনীয়তা কখন ফিল করব, আমরা এই লাইনগুলো অলরেডি ব্যাখ্যা করছি। ক্যারিং অ্যামাউন্ট কি, রিকভারেবল অ্যামাউন্ট কি, ইম্পেয়ারমেন্ট লস কি, এটা আমরা একটু পরে ব্যাখ্যা করবো। ফেয়ার ভ্যালু অলরেডি ব্যাখ্যা করছি, এই ডেফিনেশন গুলো এখানে দেয়া আছে। এই যে ইম্পেয়ারমেন্ট কখন হবে, ইন্ডিকেশন কি? এটা দুই ধরনের ইন্ডিকেশন থাকে। একটাকে বলা হয় ইন্টারনাল সোর্স, আর একটাকে বলা হয় এক্সটার্নাল সোর্স। ইন্টারনাল সোর্স হলো আপনার কোম্পানির ভিতরের সোর্স, এক্সটার্নাল সোর্স হলো মার্কেটের সোর্স। যেমন মার্কেটে আপনি একটা মেশিন ব্যবহার করতেছেন, বা আপনি যে কোনো আপনি একটা প্রোডাক্ট প্রডিউস করেন, এটার এটা মেবি মার্কেটে এটার স্ট্যাটাস বা মার্কেটের ডিমান্ড কমে গেছে। যখন ডিমান্ড কমে যায় তখন মার্কেট ভ্যালু কমে যাবে। ওই যেই মেশিন দিয়ে যে প্রোডাক্ট তৈরি হবে, যদি ওই প্রোডাক্টের ডিমান্ড কমে যায়, ভ্যালু কমে যায়, তাহলে স্বাভাবিকভাবে ওই মেশিনেরও ডিমান্ড কমে যাবে। তখন মেশিনের যদি ডিমান্ড কমে যায় তখন ওই মেশিনের ফেয়ার ভ্যালু কমে যাবে, বাজার মূল্য কমে যাবে, ওই মেশিন থেকে ফিউচারে বেনিফিট কমে যাবে। তার মানে কি, রিকভারেবল অ্যামাউন্টে ইম্প্যাক্ট পড়বে। তার মানে যা রিকভারেবল অ্যামাউন্টে ইম্প্যাক্ট পড়ে, আপনি যদি দেখেন এমন সিনারি, যে সিনারিতে আপনি যে মেশিনটা ব্যবহার করছেন তার চেয়ে উন্নত প্রযুক্তির মেশিন এই মুহূর্তে চলে আসে, আপনি যে মেশিন দিয়ে যে প্রোডাক্ট তৈরি করতেছেন সেই প্রোডাক্টের ডিমান্ড কমে গেছে, তার মানে বুঝে যেতে হবে আপনার মেশিনের ইম্পেয়ারমেন্ট টেস্ট করার প্রয়োজন হবে। আবার ইন্টারনাল সোর্স হলো আপনি যদি দেখেন আপনার মেশিনের কোনো একটা পার্ট ড্যামেজ হয়ে গেছে, অথবা এটা এখন আর চলতেছে না, অথবা এই মেশিনটা আপনার আপনার যে প্রয়োজনীয়তা সেটা ফুলফিল করতে পারতেছে না, যদি এটা পারফরমেন্স খারাপ হচ্ছে, যদি এই জাতীয় সিচুয়েশন হয় তখন আপনি বলবেন ইম্পেয়ারমেন্ট টেস্ট করে দেখতে হবে। তাহলে ইম্পেয়ারমেন্ট টেস্ট কখন করতে হবে? যদি আপনি দেখেন এই সিচুয়েশন গুলো আছে, যদি এই সিচুয়েশন গুলো থাকে তাহলে ইম্পেয়ারমেন্ট টেস্ট করতে হবে। এবং ইম্পেয়ারমেন্ট টেস্ট যখন আমরা করব তখন স্বাভাবিকভাবে আমরা টেস্ট করব কিভাবে, ক্যারিং ভ্যালুর সাথে কম্পেয়ার করব রিকভার ভ্যালুর সাথে। যদি ক্যারিং ভ্যালু এবং রিকভার ভ্যালুর মধ্যে কম্পেয়ার করে আমরা দেখি যে রিকভার ভ্যালুর তুলনায় ক্যারিং ভ্যালু বেশি, তখন আমরা ইম্পেয়ার করব বা ইম্পেয়ারমেন্ট করব, বা ইম্পেয়ারমেন্টে কিভাবে কি করতে হয় আমরা সেটা দেখব। এই হলো মোটামুটি ইম্পেয়ারমেন্ট। এতটুকু থেকে কারো প্রশ্ন থাকলে করতে পারেন, এতক্ষণ মধ্যে যে আলোচনা করলাম। আচ্ছা, তাহলে আহ, আচ্ছা, এবার আমরা ক্লাস প্র্যাকটিস নাম্বার 6 একটু করার চেষ্টা করি। হ্যাঁ, ক্লাস প্র্যাকটিস নাম্বার 6 এই ম্যাথটা করার মাধ্যমে আমরা দেখি ইম্পেয়ারমেন্ট করা যায় কিনা। আমরা এখানে যদি সবকিছু কাভার না হয় তাহলে আমরা ওই যা যা কাভার হবে না তা আবার আপনাদেরকে বলে দিব, যে এই জিনিসগুলো কাভার হচ্ছে না, এই জিনিসগুলো আমাদের কাভার করতে হবে। হ্যাঁ, আলাদাভাবে শিখতে হবে, এগুলো আমি বলে দেব। আচ্ছা, তো অঙ্কটাতে কি বলা আছে দেখি। তাহলে অঙ্কেতে বলা আছে চারটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে। রিকোয়ারমেন্ট নাম্বার 1, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি। আপনাকে জার্নাল দিতে বলছে। তাহলে রিকোয়ারমেন্ট 1 এ মনোযোগ দিবেন সবাই। হ্যাঁ, রিকোয়ারমেন্ট 1 এ জার্নাল এন্ট্রি দিতে বলছে টু রেকর্ড দ্য ইম্পেয়ারমেন্ট এট ডিসেম্বর 31, 2020। তাহলে ডিসেম্বর 31, 2020-এ সময়ে আপনাকে বলতে আছে একটা জার্নাল এন্ট্রি দিতে, যে জার্নাল ইফ এনি যদি থাকে, কিসের, টু রেকর্ড দ্য ইম্পেয়ারমেন্ট, যদি ইম্পেয়ারমেন্টের কোনো রেকর্ডের প্রয়োজন হয়, প্রয়োজন হয় তখন বলতেছে আপনাকে একটা জার্নাল দিতে। তার মানে আপনাকে বলতেছে রিকোয়ারমেন্ট 1 এ ডিসেম্বর 2020-এ যদি ইম্পেয়ারমেন্ট থাকে তাহলে সেই ইম্পেয়ারমেন্টের একটা জার্নাল দিতে। তাহলে প্রশ্ন হলো ইম্পেয়ারমেন্ট আদৌ আছে কিনা সেটা তো আমরা জানি না। যদি ইম্পেয়ারমেন্ট থাকে তাহলে আমরা জানা দেবো, বাট ইম্পেয়ারমেন্ট আছে কিনা সেটা আমরা জানি না। এখন তাহলে ইম্পেয়ারমেন্ট আছে বা নাই এই জিনিস বোঝার জন্য আমরা কি করতে হবে, আমরা অলরেডি শিখছি যে ইম্পেয়ারমেন্ট কখন হবে, যখন
ক্যারিং ভ্যালুর তুলনায় ক্যারিং ভ্যালু কি হবে? গ্রেটার দেন, মানে ক্যারিং ভ্যালু বড় হবে কার তুলনায়? রিকভারেবল ভ্যালুর তুলনায়। যদি ক্যারিং ভ্যালু রিকভার ভ্যালুর তুলনায় বেশি হয়, তখন আমরা বলবো ইম্পেয়ার্ড হবে, মানে ইম্পেয়ারমেন্ট হবে। কত টাকা হবে? এই ক্যারিং ভ্যালু থেকে রিকভার অ্যামাউন্টের যে মাঝখানে পার্থক্যটা, এটাই ইম্পেয়ার্ড হবে, সেটা জানা দিতে হবে। তাইলে আমাদের এখন এই অঙ্কের ইম্পেয়ারমেন্ট আছে কিনা এটা বোঝার জন্য আমাদের এই যে এখানে গল্পটা আছে, সেই গল্প থেকে বুঝতে হবে ক্যারিং ভ্যালু কত এবং রিকভার ভ্যালু কত। এবং আমরা অলরেডি জানি যে ক্যারিং ভ্যালু, আমরা কি বলছিলাম বলেন তো? ক্যারিং ভ্যালু মানে কি? Cost minus accumulated depreciation. কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি? So, কয়েক বছরের ডেপ্রিসিয়েশনের সমষ্টি হয় যে দেখ, মানে আজকে পর্যন্ত যত Cumulative balance of depreciation. রাইট, মানে আজকে পর্যন্ত যত ডেপ্রিসিয়েশন আমরা চার্জ করছি, তাই তো? আর রিকভারেবল অ্যামাউন্ট কি? আমরা রিকভারেবল অ্যামাউন্ট বলতে বলছিলাম হায়ার মানে কি? বেশি। কোনটার বেশি? যে দুইটা ফিগার হায়ার অফ কিসের? একটা হলো ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল, তাই না? এভাবে তো একটু আগে শিখলাম, লেস কস্ট টু সেল। এটা এটা অথবা ভ্যালু ইন ইউজ, এই দুইটার যে কোনোটা বড়টা আমরা রিকভারেবল অ্যামাউন্ট ধরবো। হায়ার অফ ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল এন্ড ভ্যালু ইন ইউজ। তাহলে কি ভ্যালু ইন ইউজও আমার প্রশ্ন থাকতে পারে এবং ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেলও প্রশ্ন থাকতে পারে। এই দুইটার মধ্যে যেটা বড় সেটাকে আমরা বলবো রিকভারেবল অ্যামাউন্ট। তাহলে আমরা যদি ক্যারিং অ্যামাউন্ট বের করতে পারি, আমরা যদি রিকভারেবল অ্যামাউন্ট বের করতে পারি, তাহলে আমরা ইম্পেয়ারমেন্ট টেস্টটা করতে, ইম্পেয়ার্ড হবে কিনা, প্রয়োজনে আছে কিনা, থাকলে আমরা সেই এন্ট্রিটা দিতে পারবো। তাহলে আমরা একটু পড়ে দেখি। ম্যানেজমেন্ট অফ এস বাই স্প্রাগ ইনকর্পোরেশন, তার মানে একটা কোম্পানির ম্যানেজমেন্ট তারা ডিসকাসিং করতেছিল কি, ওয়েদার সার্টেন ইকুইপমেন্ট শুড বি রিটেন অফ এজ এ চার্জ টু কারেন্ট অপারেশন বিকজ অফ অবসোলেসেন্স। মানে ওরা বলতেছে যে ম্যানেজমেন্ট কয়েকটা মেশিন বা ইকুইপমেন্ট নিয়ে তারা চিন্তা করতেছে যে তাদের অপারেশন থেকে এই মেশিন গুলাকে রিটার্ন অফ করে দিবে কিনা, বাদ দিয়ে দিবে কিনা। বিকজ অফ অবসোলেসেন্স মানে কি, এই মেশিন গুলো এখন টেকনোলজিক্যালি আপডেট না, মানে সেকেলে হয়ে গেছে। দিস ইকুইপমেন্ট হ্যাজ এ কস্ট অফ টাকা 9 লাখ। ওই ইকুইপমেন্টের কস্ট ছিল 9 লক্ষ টাকা। তাহলে কস্ট ভ্যালু পেয়ে গেলাম 9 লক্ষ টাকা। উইথ ডেপ্রিসিয়েশন টু ডেট টাকা 4 লাখ অ্যাজ অফ ডিসেম্বর 31, 2020। এবং বলতেছে ডিসেম্বর 31, 2020 পর্যন্ত ডেপ্রিসিয়েশন, তার মানে ডেপ্রিসিয়েশন আজকের পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বর 31, 2020 পর্যন্ত ডেপ্রিসিয়েশন মানে বোঝা যাচ্ছে কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন যখন একাধিক বছরের হয় তখনই সেটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা বলতে পারি, এবং 1 বছর হলে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বলতে পারি। বলতেছে এই পর্যন্ত ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছে কত টাকা? 4 লক্ষ টাকা। প্রশ্ন দিয়ে দিচ্ছে এবং প্রশ্নে বলা আছে অন ডিসেম্বর 31, 2020, ডিসেম্বর 31, 2020-এ ম্যানেজমেন্ট প্রজেক্টেড দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার নেট ক্যাশ ফ্লো। ম্যানেজমেন্ট প্রজেক্ট করতেছে, মানে ম্যানেজমেন্ট অনুমান করতেছে যে প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার নেট ক্যাশ ফ্লো, অর্থাৎ ফিউচারে যে নেট ক্যাশ ফ্লো পাবে এই এই ইকুইপমেন্ট থেকে, সেটার আজকের দিনে প্রেজেন্ট ভ্যালু 3 লক্ষ টাকা। তাহলে ও বলে দিল যে প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার নেট ক্যাশ ফ্লো, এটা তো বলা আছে নেট ক্যাশ ফ্লো, প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার নেট ক্যাশ ফ্লো টাকা হলো 3 লক্ষ টাকা। প্রশ্ন বলে দেওয়া আছে, তাই না, যে ম্যানেজমেন্ট প্রজেক্ট করতেছে বা আশা প্রজেক্টেড দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার নেট ক্যাশ ফ্লো ফ্রম দিস ইকুইপমেন্ট টু বি টাকা 3 লাখ। এই যে প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার নেট ক্যাশ ফ্লো টাকা 3 লাখ, এটাকে আমরা কি বলবো? এই যে রিকভারেবল অ্যামাউন্টের মধ্যে আমরা বলছিলাম ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল অর এন্ড ভ্যালু ইন ইউজ। তাহলে ভ্যালু ইন ইউজ কি? ফিউচারে যদি ইউজ করে কি ভ্যালুটা পাবো, কি ভ্যালু পাবো মানে কি, এই যে নেট ক্যাশ ফ্লো ফিউচারে যা পাবেন সেটা প্রেজেন্ট ভ্যালু। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? তাহলে ভ্যালু ইন ইউজ, বলতে পারি। এবং পরবর্তীতে বলছে এন্ড ইটস ফেয়ার ভ্যালু লেস কস্ট টু ডিসপোজাল, অর্থাৎ ফেয়ার ভ্যালু লেস কস্ট টু ডিসপোজাল মানে কি, এই যে আমরা এখানে বলছিলাম ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল, একই কথা। তাহলে ফেয়ার, এটা সরাসরি বলেছে ফেয়ার ভ্যালু লেস কস্ট টু ডিসপোজাল সেল, একই কথা। ডিসপোজাল সেল কত টাকা? টাকা 2,80,000।
তার মানে ওই ডিসেম্বর 2020 যদি অ্যাসেটটাকে আজকের দিনে সেল করি তাহলে আমার 2,80,000 টাকায় সেল করতে পারবো, এটাতে বলে দেওয়া আছে। এবং এই ইনফরমেশনের পরে তাহলে দেখেন আমরা এটাও পেয়ে গেলাম, একদিকে পাইলাম ভ্যালু ইন ইউজ আর একদিকে পেলাম ফেয়ার ভ্যালু। তাহলে আমরা এই দুইটা থেকে বুঝে যাব আমাদের রিকভারেবল অ্যামাউন্ট কত, তাই না? আর এই দুইটা দিয়ে আমরা বুঝে যাব আমার ক্যারিং ভ্যালু কত, কস্ট থেকে কুমুলেটিভ ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমরা পেয়ে যাব ক্যারিং ভ্যালু কত। তারপরে বলা আছে কোম্পানি ইন্টেন্ডস টু ইউজ দিস ইকুইপমেন্ট ইন দ্য ফিউচার। কোম্পানি আশা করতেছে এই ইকুইপমেন্ট ডিসেম্বর 2020 পরেও ফিউচারে সে ব্যবহার করবে। কতদিন ব্যবহার করবে? দ্য রিমেনিং ইউজফুল লাইফ অফ দ্য ইকুইপমেন্ট ইজ 4 ইয়ার্স। রিমেনিং লাইফ অর্থাৎ কোম্পানি মনে করতেছে যে এই ইকুইপমেন্ট ব্যবহার করলে রিমেনিং আরো বাকি আছে ইউজফুল লাইফ কত বছর অফ দ্য ইকুইপমেন্ট ইজ 4 ইয়ার্স। তার মানে আরো 4 বছর এটা রিমেইন আছে, লাইফটা ইউজফুল লাইফ রিমেইন আছে। মানে আজকের দিনে ডিসেম্বর 31 পরে আরো 4 বছর এটা ব্যবহার করতে পারবে। তাহলে আমরা এইভাবে লিখি, আমরা শুধু লিখতে আছি কি যা যা ইনফরমেশন এখানে দেয়া আছে আমরা শুধু সেগুলো লিখতে আছি। রিমেনিং ইউজফুল লাইফ 4 ইয়ার্স। বলো। তাহলে রিমেনিং ইউজফুল লাইফ দেয়া আছে 4 ইয়ার্স। তাহলে এই ইনফরমেশন গুলো দেয়া আছে, এই যে ইনফরমেশন গুলো দেয়া আছে এখন আমরা এটার বেস করে করে ফেলবো। এই যে যতটুকু দেয়া আছে আমরা যতটুকু আলোচনা করছি এখানে কি কারো কোথাও বুঝতে অসুবিধা করতো নাকি? এইটুকু বুঝতে, এইটুকু যদি আমরা বুঝতে পারি আমরা কিন্তু ইম্পেয়ারমেন্ট শেষের দিকে চলে আসবো। আচ্ছা, তাহলে যদি বুঝে থাকি আমরা, এটা হলো আমাদের জাস্ট ইনফরমেশন গুলো আমরা এতক্ষণ দেখলাম। তাহলে এখন যদি আমরা বলি যে ডিসেম্বর 2020 আমার ইম্পেয়ারমেন্ট হবে কিনা, তাহলে আমরা এখন চেক করব। আমরা এখন করি, কিভাবে করব? আমরা প্রথম বের করব অ্যাসেটের ক্যারিং ভ্যালু, তাই না? তো ক্যারিং ভ্যালু বের করি। ক্যারিং ভ্যালু কিভাবে বের করব? আমরা অ্যাসেটের কস্ট ভ্যালু কত দেওয়া ছিল? 9 লক্ষ টাকা। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত টাকা? 4 লক্ষ টাকা। তাহলে আমরা কি বলতে পারি না অ্যাসেটের ক্যারিং ভ্যালু ছিল 5 লক্ষ টাকা? বলা যায় না অ্যাসেটের ক্যারিং ভ্যালু 5 লক্ষ টাকা? জি স্যার। কি বের করছি আমরা? কস্ট থেকে মাইনাস করছি কস্ট লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তারপরে আমাদের প্রয়োজন হবে রিকভারেবল ভ্যালু। আমরা যদি রিকভার ভ্যালু করি, আমরা রিকভার ভ্যালু কিভাবে করব? আমরা এখানে দুইটা ভ্যালু পাইছিলাম, একটা হইলো হায়ার। কিসের হায়ার? হায়ার অফ 3 লক্ষ, মানে 2,80,000। 2,80,000 হলো কি ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল, এন্ড 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা কিসের? ভ্যালু ইন ইউজ। তাহলে আমরা রিকভারের ভ্যালু ব্যবহার করব কত টাকা? 3 লক্ষ টাকা। 3 লক্ষ। তখন আমরা বলবো এইখানে আমরা দেখতেছি যে আমার মেশিন আজকে ক্যারিং ভ্যালু অনুযায়ী এটা আমার আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ক্যারিং ভ্যালু দেখাচ্ছে 5 লক্ষ টাকা, বাট এটা আমি রিকভার করতে পারবো 3 লক্ষ টাকা। তাহলে একটা মুশকিল যে 5 লক্ষ টাকা যেটা আমি বলতেছি আমার অ্যাসেট আছে, আমি আমার স্টেটমেন্টে দেখাচ্ছি, বাট এটা আসলে প্রকৃত মূল্য বাজারে অনুযায়ী 3 লক্ষ টাকা। তার মানে এই যে 2 লক্ষ টাকা বেশি আছে, এই 2 লক্ষ টাকা বেশিকে এখন কমায় দিতে হবে। এই 2 লক্ষ টাকা বেশিকে কমানোকে বলা হয় ইম্পেয়ার করা বা কমিয়ে ফেলা। এটা কে আমাকে বলছে? IAS 36 আমাকে বলছে। তাহলে আমাকে এখন ইম্পেয়ার করতে হবে, কত টাকা ইম্পেয়ার করতে হবে? 2 লক্ষ টাকা। তাহলে আমি যদি বলি যে আমার ইম্পেয়ার কত, আমি তখন প্রথম আমি বুঝলাম যে ইম্পেয়ার করা লাগবে কিনা, ইম্পেয়ারমেন্ট করা লাগবে কিনা। উত্তর হলো ইয়েস। আপনি কিন্তু পরীক্ষায় এভাবে লিখতে হবে না। যদি বলে ইম্পেয়ারমেন্টের অ্যামাউন্ট কত, ইম্পেয়ারমেন্ট অ্যামাউন্ট কত, তখন আপনি বলবেন ইম্পেয়ারমেন্টের অ্যামাউন্ট কত? 5 লক্ষ টাকা যদি ক্যারিং ভ্যালু থাকে, 3 লক্ষ টাকা যদি আমার রিকভার অ্যামাউন্ট থাকে, তাহলে এই 2 লক্ষ টাকা আমাকে ইম্পেয়ার করতে হবে, মানে কি কমিয়ে ফেলতে হবে। এই যে 2 লক্ষ টাকা ইম্পেয়ার করবেন এটাকে বলা হবে লস অন, এটা হলো আমার লস, লস অন ইম্পেয়ারমেন্ট। যে আমার ইম্পেয়ারমেন্ট জনিত কারণে এই লসটা হয়েছে, ইম্পেয়ার জনিত কারণে এই লসটা হয়েছে, যেটাকে আমরা বলবো লস অন ইম্পেয়ারমেন্ট, লস অন ইম্পেয়ারমেন্ট। তাহলে এখন এই লস অন ইম্পেয়ারমেন্ট আমার ইনকাম স্টেটমেন্টে যাবে। লস অন ইম্পেয়ারমেন্ট লস হিসাবে রিকগনাইজ হচ্ছে যেহেতু লস অন ইম্পেয়ারমেন্ট আমার ইনকাম স্টেটমেন্টে আদার ইনকাম এন্ড এক্সপেন্সে যাবে।
তাহলে এটাকে আমরা বলি, তাহলে এটা আমাদের যাবে কোথায়? প্রফিট অ্যান্ড লসে পিএনএল এর কোথায়? আদার ইনকাম এন্ড এক্সপেন্স। আমরা কিন্তু এগুলো শিখে ফেলবো কোথায় কোনটা যাবে, এটাও তো আমাদের জানা দরকার। এগুলোও কিন্তু আমরা আলোচনা করতেছি। তাহলে এখন যদি আমরা জার্নাল দিই, পরীক্ষায় তো আমাদের জার্নাল দিতে বলতেছে, যে যদি তোমার কোনো জার্নাল থাকে সেই জার্নালটা দাও, এটা তো বলতেছে পরীক্ষায়। তো আমরা দেখতেছি ইম্পেয়ারমেন্ট যেহেতু হয়েছে, তার মানে ইম্পেয়ারমেন্টের জার্নাল আমাদেরকে দিতে হবে। ইম্পেয়ারমেন্ট তো হলো আমরা দেখলাম, তাহলে এখন জার্নালটা কিভাবে দেব? ইম্পেয়ারমেন্টের জার্নালে লস অন ইম্পেয়ারমেন্ট, যে আপনার যে ইম্পেয়ারমেন্ট লস হলো ডেবিট 2 লক্ষ টাকা, অন্যদিকে ক্রেডিট কিভাবে করব? এখন এখন একটা প্রশ্ন আসতে পারে যে এটা তো অ্যাসেট থেকে কমায় দিলাম, তাহলে অ্যাসেট ক্রেডিট করব, নাকি আবার আরেকজন বললেন এটা কি একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট করব? স্যার দুইটাই করা যাবে, অ্যাসেট করা যাবে, ইনফরমেশন ডিপ্রিসিয়েশন করা যাবে। ঠিক আছে, প্রথম কথা হলো ইম্পেয়ারমেন্ট লস হয়েছে, এটা এটা আমরা বুঝে গেছি, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এবং এটা যাবে কোথায়? প্রফিট অ্যান্ড লস এর। আমরা কিন্তু রিকোয়ারমেন্ট ওয়ানে কিন্তু এতক্ষণ যা আলোচনা করছি এটা নেই, এই এতটুকুই কিন্তু আমাদের মেইনলি জার্নাল চাইছে, তাই না? এতটুকু চাইছে। তাহলে লস অন ইম্পেয়ারমেন্ট ডেবিট, এখন ক্রেডিট কি হবে? অ্যাসেট নাকি ডিপ্রিসিয়েশন? উত্তর হলো অ্যাসেটকে ক্রেডিট করা ঠিক হবে না। আমরা অ্যাসেটকে ক্রেডিট যদি করি, কারণ আমরা আমরা কি করি? অ্যাসেট ডেবিট করি, ব্যাংক ক্রেডিট করি, পরবর্তীতে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট করি, আমরা কিন্তু অ্যাসেট ক্রেডিট করি না, আমরা করি কি? একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। প্রতি বছর বা প্রতি মাসে যখন ডেপ্রিসিয়েশন চার্জ করি, তখন আমরা বলি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। মানে কি? আমরা অ্যাসেটটাকে সরাসরি ক্রেডিট না করে আমরা একটা টেম্পোরারি কন্ট্রা অ্যাসেট নিয়ে আসছি, সেটার নাম হলো একুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এবং যখন আমরা ব্যালেন্স শিটে দেখাই, তখন আমরা দেখাই অ্যাসেট এত টাকা মাইনাস একুমুলেটেড ডেপ্রিসিয়েশন এত টাকা, ক্যারিং ভ্যালু এত টাকা। মানে কি? আমরা সরাসরি অ্যাসেট দেখাতে পারতাম নেট ফিগারটা, না ফিগার দেখে না দেখে আমরা কি করি? একুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা দেখাই। তার মানে আমরা এখন অ্যাসেটটাকে সরাসরি এই জন্য ক্রেডিট করতে পারবো না। আমরা কাকে ক্রেডিট করব? আমরা ক্রেডিট করব একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আপনি বলতে পারেন একুমুলেটেড ডেপ্রিসিয়েশন যদি ক্রেডিট করি তাহলে কি অ্যাসেট ক্রেডিট হয়? উত্তর হলো হ্যাঁ হয়। কেন হয়? কারণ একুমুলেটেড ডেপ্রিসিয়েশন এমন যত টাকা বৃদ্ধি পায়, আমার কিন্তু আলটিমেটলি অ্যাসেট তত টাকা হ্রাস পায়, তাই না? কারণ আমরা যখন ব্যালেন্স শিটে অ্যাসেট পাশে লিখি অ্যাসেট এত টাকা মাইনাস একুমুলেটেড ডেপ্রিসিয়েশন এত টাকা, যেন এই অ্যাসেটের পূর্বে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল কত টাকা? 4 লক্ষ টাকা। এখন যখন এই 2 লক্ষ টাকা আবার নতুন করে বৃদ্ধি পেল, তখন একুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে 6 লক্ষ টাকা। কস্ট ছিল 9 লক্ষ টাকা, তাহলে ব্যালেন্স শিটে যাবে কত? 9 লক্ষ মাইনাস 6 লক্ষ, তার মানে নেট থাকবে 3 লক্ষ টাকা। আসলে তো অ্যাসেটের মূল্য নেট কত টাকা? 3 লক্ষ টাকা, কারণ রিকভারেবল অ্যামাউন্ট ছিল 3 লক্ষ টাকা। এই জন্য এটাকে সবসময় আপনাকে একুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাকে ক্রেডিট করতে হবে। তাহলে লস অন ইম্পেয়ারমেন্ট ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এটা হলো ইম্পেয়ারমেন্ট। এই একুমুলেটেড ডেপ্রিসিয়েশন হলো আপনার স্বাভাবিকভাবে অ্যাসেটের কন্ট্রা অ্যাসেট হিসেবে হবে। এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা কিনা? হুম, আচ্ছা, আমি ধরে নিলাম সব বুঝছেন। তাহলে তাহলে রিকোয়ারমেন্ট ওয়ান আমাদের শেষ। রিকোয়ারমেন্ট টু তে আমাদের কি বলা আছে আমরা একটু দেখি। রিকোয়ারমেন্ট টু তে আচ্ছা, রিকোয়ারমেন্ট টু তে বলা আছে হোয়াট শুড দ্য গেইন অর লস, হোয়াট শুড দ্য গেইন অর লস, হোয়াট শুড দ্য গেইন অর লস মানে কি হওয়া উচিত গেইন অর লসে অন দ্য রাইট ডাউন বি রিপোর্টেড ইন দ্য ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টে হোয়াট শুড দ্য গেইন অর লস অন দ্য রাইট ডাউন বি রিপোর্টেড অন দ্য ইনকাম স্টেটমেন্ট। ওই যে আপনি একটু আগে যে 2 লক্ষ টাকা ইম্পেয়ারমেন্টে দেখাইলেন, এটা ইনকাম স্টেটমেন্টে কিভাবে রিপোর্ট করবেন সেটা বলতেছে। তা আমরা অলরেডি কিন্তু বলে দিছি যে ইনকাম স্টেটমেন্টে এটা কোথায় যাবে? প্রফিট এন্ড লসের আদার ইনকাম এন্ড এক্সপেন্সে যাবে, এটা অলরেডি বলে দিছি। তার মানে এখানে আমাদের কোনো কাজ নেই আর। রিকোয়ারমেন্ট থ্রি তে দেখি আমরা কি বলছে। রিকোয়ারমেন্ট থ্রিতে বলা আছে এট ডিসেম্বর 31, 2021। আমরা কিন্তু এতক্ষণ কাজ করছি ডিসেম্বর 31, 2020-এর। এখন আপনাকে বলতেছে ডিসেম্বর 31, 2021, তার মানে আরো 1 বছর পরে, মানে 1 বছর পরে
ইকুইপমেন্টের রিকভারেবল অ্যামাউন্ট যদি 2,70,000 হয় তাহলে জার্নাল এন্ট্রি কি হবে? তার মানে ও আপনাকে প্রশ্ন দিয়ে দিছে যে ডিসেম্বর 31, 2000 রিকভারেবল অ্যামাউন্ট সরাসরি দিয়ে দিছে। এখানে আর ভ্যালু ইন ইউজ ইত্যাদি লাগবে না। বলতেছে যদি এমন সিচুয়েশন হয় তাহলে আপনি জার্নাল কি দিবেন? ও আপনার কাছে জানতে চাইতেছে। ডিসেম্বর 31, 2021 রিকভারেবল অ্যামাউন্ট যদি 2,70,000 হয় তাহলে জার্নাল কি হবে? তাহলে জার্নালটা কি হবে? তার মানে কি ডিসেম্বর 31, 2020 কাজ আমরা করছি। এখন ডিসেম্বর 31, 2021 কাজ আপনাকে বলতেছে রিকভারেবল অ্যামাউন্ট যদি 2,70,000 হয় তাহলে আপনি কি জার্নাল দিবেন? প্রশ্ন হলো আমরা 2020 পরে 2021 এক বছর অতিবাহিত হয়েছে। এই এক বছরও তো আমাদের একটা ডেপ্রিসিয়েশনের জার্নাল দিতে হবে। দিতে হবে না? এই যে জি ডেপ্রিসিয়েশনের স্যার জার্নালটা দিতে হবে। দিবেন, এই ডেপ্রিসিয়েশনের জার্নালটা 2021 জন্য যে জার্নালটা দিবেন তাহলে ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট বের করতে হবে। জার্নালটা হবে কি? ডেপ্রিসিয়েশন ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে ডেপ্রিসিয়েশন ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। প্রশ্ন হলো ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট কত টাকা হবে? এখন এটা শুধু মনে রাখবেন আপনি রিকভারেবল মানে আপনি যখন ইম্পেয়ার করবেন তখন যে রিকভারেবল অ্যামাউন্ট পাবেন এখন যদি পরবর্তী বছরগুলো পরবর্তী যে ও বলে দিল না আরো 4 বছর অ্যাসেটটা যাবে, এই পরবর্তী বছরে আপনার হুম ডেপ্রিসিয়েশন চার্জ হবে রিকভারেবল অ্যামাউন্ট লাস্ট যেটা হলো সেটার বেস করে। লাস্ট কত হলো? 3 লক্ষ টাকা ছিল। তার মানে এই 3 লক্ষকে ভাগ দিতে হবে 4 দিয়ে। ভুল করে হলো হিস্ট্রিক্যালি যে 9 লক্ষ টাকা দিয়ে পারচেস করছেন সেটা দিয়ে হবে না। কি বললাম? যে যখন ইম্পেয়ারমেন্ট টেস্ট করার পর রিকভারেবল অ্যামাউন্টকে কনসিডার করে ইম্পেয়ারমেন্ট টেস্ট করা হয়ে যাবে তখন পরবর্তীতে ডেপ্রিসিয়েশন চার্জ হবে এই নতুন যে রিকভারেবল অ্যামাউন্ট সেটাকে বেস করে ডেপ্রিসিয়েশন চার্জ হবে। ভুল করেও হিস্ট্রিক্যালি যেটা পারচেস কস্ট 9 লক্ষ টাকা সেটা উপর হবে না। তার মানে কি ডেপ্রিসিয়েশন এখন হবে 3 লক্ষ ডিভাইডেড বাই 4 অর্থাৎ 75,000 টাকা। এটা হবে ডেপ্রিসিয়েশন। তার মানে এই 2021 ডেপ্রিসিয়েশন হবে 75, 2022 75, 23, 75, 34, 75। তাহলে প্রথম জার্নাল আপনাকে দিতে হবে ডিসেম্বর 31, 2021 প্রথম জার্নাল দিতে হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, একুনো ডেপ্রিসিয়েশন ক্রেডিট। একটু 30টা সেকেন্ড।
আচ্ছা, তাহলে আমরা যেটা বলতে চাইলাম আর কি, শুনতেছেন আমার কথা? আচ্ছা, তাহলে স্যার। ডেপ্রিসিয়েশন আমরা পেয়ে গেলাম, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, একুরে ডেপ্রিসিয়েশন ভাইয়া মিউট করা। তাহলে আমরা দেখলাম ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, একুরে ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এই যে প্রতি বছর তাহলে এইভাবে হবে। তাহলে যখন আপনাকে বলবো ডিসেম্বর 31, 2021, ডিসেম্বর 2021 ইম্পেয়ারমেন্ট কোনো কিছু হবে কিনা বা এরকম কিছু, তখন আপনাকে প্রথমে ডেপ্রিসিয়েশনের জার্নালটা দিতে হবে। কারণ ডেপ্রিসিয়েশন জার্নাল না দিলে আপনি তো ক্যারিং ভ্যালুটা পাইতেছেন না। তাহলে এখন যদি বলি আমার ক্যারিং ভ্যালু কত, যদি আমি এখন বলি ক্যারিং ভ্যালু কত, বলতে হবে না? কারণ এখন আমার ডেপ্রিসিয়েশন, আমার যে 3 লক্ষ টাকা ছিল, 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা হলো না রিকভারেবল অ্যামাউন্ট লাস্ট টাইম, এটা থেকে 75,000 টাকা বাদ দিলে এই যে বাকি টাকাটাকে আমরা বলবো ক্যারিং ভ্যালু। তাহলে আমরা দেখতেছি যখন একবার ইম্পেয়ারমেন্ট হয়ে যায়, ইম্পেয়ারমেন্ট হওয়ার পরে আমরা হিস্ট্রিক্যাল কস্টটাকে কনসিডার করবো না, পরবর্তীতে যাহা কনসিডার করবো সবকিছু কনসিডার করবো ওই রিকভারেবল অ্যামাউন্ট থেকে। কারণ ডেপ্রিসিয়েশন চার্জ করছি সেখান থেকে, ক্যারিং ভ্যালু যখন করবো তখন 3 লাখ থেকে 75,000 বাদ দিব, তাহলে আমরা ক্যারিং ভ্যালু পেয়ে যাবো। তাহলে ক্যারিং ভ্যালু পাইলাম 2,25,000 টাকা। এবং রিকভারেবল ভ্যালু প্রশ্নে অলরেডি দেয়া আছে, রিকভারেবল অ্যামাউন্ট কত দেয়া আছে প্রশ্নে? 2,70,000 টাকা রিকভারেবল অ্যামাউন্ট। রিকভারেবল অ্যামাউন্ট প্রশ্নে বলা আছে যে রিকভারেবল অ্যামাউন্ট বলা আছে 2,70,000 টাকা। তাহলে 2,70,000 যদি আমার 2,25,000 টাকা যেটা ক্যারিং ভ্যালু, এটা যদি আমি এখন রিকভার করি, তাহলে আমি রিকভার করতে পারবো 2,70,000। তার মানে দেখা যাচ্ছে আমার ক্যারিং ভ্যালু 2,25,000, বাট আমি রিকভার করতে পারবো আরো বেশি, তাহলে আমার কোনো সমস্যা নাই। ইম্পেয়ারমেন্ট হয় তখনই যদি রিকভারেবল অ্যামাউন্টের তুলনায় ক্যারিং ভ্যালু বড় হয়ে যায়, কিন্তু এইখানে রিকভারেবল অ্যামাউন্টের তুলনায় ক্যারিং ভ্যালু বড় হয় নাই, তাহলে ইম্পেয়ারমেন্ট হবে না। ইম্পেয়ারমেন্ট হবে না, ইম্পেয়ারমেন্ট হওয়ার তো প্রয়োজন নাই, কারণ ইম্পেয়ারমেন্ট তখনই হবে যখন রিকভারেবল অ্যামাউন্টের তুলনায় ক্যারিং ভ্যালু বড় হবে। ইম্পেয়ারমেন্ট হবে না, কিন্তু এই জাতীয় সিনারিতে, এই জাতীয় সিনারিতে যখন আপনি দেখবেন ইম্পেয়ারমেন্ট হওয়ার পরে পরবর্তী বছরগুলোতে আপনার ক্যারিং ভ্যালুর তুলনায় রিকভারেবল অ্যামাউন্ট বড় হয়ে গেছে, মানে এটা উল্টা আপনার গেইন সিচুয়েশন, তখন আপনি জার্নাল দিতে হবে পূর্বের যা লস হলো সেই লসটাকে রিকভারির জন্য, অর্থাৎ এটাকে বলা হয় রিকভারি অফ ইম্পেয়ারমেন্ট লস। তার মানে পূর্বে যে ইম্পেয়ারমেন্ট লস হিসেবে লস দেখাইছেন, আপনি সেটাকে এখন রিকভার করতে পারবেন। প্রশ্ন হলো রিকভার কত টাকা করতে পারবেন? উত্তর হলো যতটুকু ইম্পেয়ারমেন্ট লস করছেন ততটুকু রিকভার করতে পারবেন। যেমন এখানে আপনার 2,25,000 আর 2,70,000, তাহলে আমি যদি বলি রিকভার কত করতে পারবেন, রিকভার অফ ইম্পেয়ারমেন্ট লস, ইম্পেয়ারমেন্ট লস, তাহলে আমরা বলবো আপনার এখন 2,70,000 হলো রিকভার অ্যামাউন্ট আর 2,25,000 হলো ক্যারিং অ্যামাউন্ট, তাহলে 45,000 টাকা আপনি কি করতে পারবেন? রিকভার করতে পারবেন এই মুহূর্তে। আপনি পূর্বে অলরেডি লস হিসেবে কত টাকা দেখাইছেন? লস হিসেবে অলরেডি 2,00,000 টাকা দেখাইছেন, তাহলে আপনি 45,000 টাকা ইজিলি রিকভার করতে পারবেন। যদি এই অ্যামাউন্টটা আপনার এমন হয় যে 2,25,000 টাকা, হতে পারে না যে রিকভার অ্যামাউন্টটা, এই রিকভার অ্যামাউন্টটা সে এক্সাম্পল স্বরূপ আমরা বলতেছি ধরেন 6,00,000 টাকা হয়ে গেল, যে ক্যারিং ভ্যালু যেটা 2,25,000, এটা রিকভার অ্যামাউন্ট 6,00,000 টাকা, তাহলে তখন আমরা বলবো কি যে আপনার গেইন সিচুয়েশন হলো কত টাকা? 3,75,000 টাকা। প্রশ্ন হলো এই 3,75,000 কি পুরোটা রিকভার করতে পারবেন? উত্তর হলো না, কারণ আপনি পূর্বে যতটুকু লস দেখাইছেন 2,00,000 টাকা, এর বেশি রিকভার করতে পারবেন না, এটা মনে রাখতে হবে। এই অঙ্কেতে রিকভার করতে পারেন 45,000 টাকা, আর পূর্বে আপনি লস দেখাচ্ছেন 2,00,000 টাকা, তার মানে পুরো 45,000 টাকাই আপনি রিকভার করতে পারবেন। যখন রিকভার করবেন জার্নালটা কি হবে? রিকভারের জার্নাল হবে যে জার্নালটা পূর্বে দিয়ে আসছেন, যে আপনি পূর্বে দিয়েছিলেন লস অন ইম্পেয়ারমেন্ট লস ডেবিট, লস অন ইম্পেয়ারমেন্ট ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট,
এখন যদি এটা রিকভার করবেন তাহলে ঠিক উল্টা হয়ে যাবে, ইকুইভ্যালেন্ট ডেপ্রিসিয়েশন ডেবিট 45,000 টাকা। রিকভারি আর হ্যাঁ, এখানে রিকভারি শুধুমাত্র রিকভারি অফ ইম্পায়ারমেন্ট লস কত হবে, ক্রেডিট হবে কত টাকা, 45,000। 45,000 টাকা। জাস্ট লসটাকেই হবে, এটাও কোথায় যাবে, একই আপনার ইনকাম স্টেটমেন্ট যাবে, ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট অ্যান্ড লসে যাবে। হ্যাঁ, আগেরটা ছিল আপনার যেতে হলো এক্সপেন্সে, এখন যাবে হলো ইনকামে। আলটিমেটলি ইনকাম ইম্প্যাক্ট সেম। তাহলে এইভাবে আপনার অঙ্ক আসতে পারে, এবং সেখানে আপনার জটিলতা কি, জটিলতা হলো যদি এখানে এমন হয় 45 না হয়ে 3,45,000 হয়, তখন মনে রাখতে হবে আপনি 2 লক্ষ টাকার বেশি রিকভারি করতে পারবেন না। মোটামুটি এই আপনার ইম্পেয়ারমেন্টের ম্যাথ, এইভাবে ইম্পেয়ারমেন্টের ম্যাথ আসে। এর বেশি আসলে খুব বেশি জটিলতা থাকার কথা না আর কি। যদি কারো প্রশ্ন থাকলে আমাকে করেন এখানে। হ্যাঁ, এই পর্যন্ত যা আলোচনা করলাম, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করেন। স্যার, প্রিভিয়াসলি যদি আমার ইম্পেয়ারমেন্ট লসটা 40,000 হয়ে থাকে, এখন যদি আমার রিকভারির অপশন 45,000 থাকে, তখন বাকি 5,000-এর জন্য কি কোনো ট্রিটমেন্ট হবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন, আর অন্য কারো প্রশ্ন? স্যার, আরেকটা পয়েন্ট ছিল, আমার যদি প্রিভিয়াসলি কোনো ইম্পেয়ারমেন্ট লস না থাকে, হুম এখন আমার যদি একটা গেইন অপশন থাকে, তখন কি কোনো ট্রিটমেন্ট হবে কি? হুম আর কোনো প্রশ্ন অন্যরাও বলতে পারেন, তাহলে সবগুলো প্রশ্ন একসাথে পেলে ভালো হবে। আচ্ছা, প্রশ্নটা হইলো, প্রশ্নটা এক জায়গায়। হ্যাঁ, এই প্রশ্ন বলতেছে যে মানে ধরেন আমরা আবার পুরা জিনিসটার আরেকবার আলোচনা করি। এবার হলো আমরা একবারে বড় ফেস আলোচনা করব, ঠিক আছে? আবার আলোচনা করতেছি না, পুরা জিনিসে আবার আলোচনা করতেছি। একটা অ্যাসেট পারচেস করলেন, হুম, মানে হিস্ট্রিটা কি, ঘটনাটা কি হয় এটা আমি দেখাচ্ছি। একটা অ্যাসেট পারচেস করলেন, তা আপনি লিখলেন মেশিন ডেবিট, সে ধরেন 5 লক্ষ টাকা, ব্যাংক ক্রেডিট 5 লক্ষ টাকা। আমরা কিন্তু দ্রুত যাবো এখন। হ্যাঁ, ধরে নিলাম এটা ইয়ার 2020-এ করলেন পারচেস, অ্যাসেটটা 10 বছর যাবে, ধরেন 10 ইয়ার লাইফ টাইম। হ্যাঁ, 10 ইয়ার লাইফ টাইম। এখন আপনি ডিসেম্বর 31, 2020-এ আপনি কি করবেন, একটা এন্ট্রি দিবেন। কি এন্ট্রি দিবেন, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট কত টাকা, 10 বছর যাবে মানে 50,000 টাকা। আর একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট কত টাকা হবে, 50,000 টাকা, তাই তো? এখন এসে ডিসেম্বর 31-এ এসে ধরেন ডিসেম্বর 31 গেল, আপনি আরেক বছর দিলেন, জাস্ট এক্সাম্পল শুনুন, ডিসেম্বর 2021-ও দিলেন, কত দিবেন জানান, সেম দিবেন, তাই না? সেম জানুয়ারিতে হবে ডিসেম্বর 31-এ ডেপ্রিসিয়েশন ডেবিট একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখন ডিসেম্বর 31, 2021-এ এসে আপনি দেখলেন এই মেশিনটা এখন আর বেশি পারফরমেন্স ভালো করতেছে না। তখন এসে আপনি বললেন আচ্ছা আমি তো দেখি পারফরমেন্স যদি ভালো না করে, এটার প্রথম কি হবে, প্র্যাকটিক্যাল সিনারিতে ইম্পেয়ারমেন্ট হওয়ার মতন কোনো ইন্ডিকেশন আছে কিনা। ইন্ডিকেশন কি হতে পারে, ইন্টারনাল কোনো ডাটা অর এক্সটার্নাল কোনো ডাটা। এই ইন্টারনাল ডাটা মানে কি, যেন আপনার মেশিনের পারফরমেন্স খারাপ হয়েছে আপনি জানেন। এক্সটার্নাল মানে কি, ধরেন ওই জিনিস এখন আর বাজারে চলে না, ওই প্রোডাক্ট বাজারে চলে না, তখন আপনি বুঝলেন যে ভাই আমি একটা ইন্ডিকেশন পেলাম, এই মেশিনটা আমি যেভাবে ভাবছিলাম পরবর্তী 8 বছর পারফর্ম করবে, 2 বছর অলরেডি চলে গেছে, বাট বাস্তবে এটা নাও হতে পারে। এরকম যখন সিনারি হবে, তখন আপনি বলবেন যে একটা কাজ করি, ইম্পেয়ারমেন্ট টেস্ট করি, তাই তো? ইম্পেয়ারমেন্ট টেস্ট করি, ইকরাম ভাই আমি ফুল গল্পটা বলতেছি। হ্যাঁ, ইম্পেয়ারমেন্ট টেস্ট করি। আচ্ছা, এবার ইম্পেয়ারমেন্ট টেস্ট করেন। তো ইম্পেয়ারমেন্ট টেস্ট করার সময় আপনি কম্পেয়ার করবেন ক্যারিং ভ্যালু ভার্সেস রিকভার ভ্যালু, কম্পেয়ার করবেন। এই কম্পেয়ারের সময় যদি ক্যারিং ভ্যালু গ্রেটার দেন হয় রিকভার ভ্যালুর তুলনায়, তাহলে ইয়েস ইম্পেয়ারমেন্ট হবে। তার মানে যদি না হয় ইম্পেয়ারমেন্ট হবে না, অঙ্ক আর ইম্পেয়ারমেন্টের কোনো জার্নাল দিতে হবে না। তাহলে রিকভার ভ্যালুর তুলনায় ক্যারিং ভ্যালু যদি বেশি হয় ইম্পেয়ারমেন্ট হবে। তাহলে ইকরাম ভাইয়ের যে প্রশ্নটা, যদি আমার পূর্বে 5,000 টাকা না থাকে, পরে কি আর রিকভারির প্রয়োজন হবে? কথা হলো পূর্বে যদি লস না হয়, পরে আর রিকভারির কোনো প্রয়োজন নাই, কারণ সাথে ইম্পেয়ারমেন্ট টেস্টই পাস করবেন। পূর্বে যেটা লস নাই, তার মানে কি পূর্বে ইম্পেয়ারমেন্ট হয় নাই,
এখন যদি সেটা ক্যারিং ভ্যালুর তুলনায় রিকভারেবল ভ্যালু বড় হয়, তাহলে তো ইম্পেয়ারমেন্টে সেটা কি হয়ে যাবে? নো হয়ে যাবে। আর যাহা ইম্পেয়ারমেন্ট নো, সেখানে তো আর ইম্পেয়ারমেন্ট টেস্টে সে জিতলো না, তার মানে কি সেখানে ইম্পেয়ারমেন্ট করার সুযোগ নাই। সেটার আবার একটা নাম আছে, সেটাকে আমরা বলি যে যদি আমরা রিভ্যালুয়েশন করি, যেটা আমরা একটু পরে শিখবো, কিন্তু আমরা এখন শিখতেছি কি ইম্পেয়ারমেন্ট, তাহলে নো হয়ে যাবে। এখন যদি আমরা দেখি ইম্পেয়ারমেন্ট টেস্টে এই অ্যাসেটটা ক্যারিং ভ্যালুর তুলনায় রিকভারেবল ভ্যালুর তুলনায় ক্যারিং ভ্যালু বেশি। যেমন আমরা জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ এই অঙ্কটা করতেছি। যেমন রিকভারেবল ভ্যালু ধরেন 7,50,000 টাকা ধরেন, যদি এমন হয়, কবে? ডিসেম্বর 31, 2021। তখন আপনি বলবেন যে ক্যারিং ভ্যালু কত। ক্যারিং ভ্যালু আমরা কিভাবে বের করবেন? যে অ্যাসেটটা কিনছিলাম কত টাকা দিয়ে? 5 লক্ষ টাকা, তাই না? তাহলে রিকভারেবল অ্যামাউন্ট ধরে নিল 3,50,000, সরি 3,50,000। অ্যাসেটটা কিনছিলাম 5 লক্ষ টাকা দিয়ে। অলরেডি 1 বছরে অ্যাসেটে 2 বছরে আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করছি কত টাকা? 1 লক্ষ টাকা। তাহলে ক্যারিং ভ্যালু হওয়ার কথা 4 লক্ষ টাকা। তাহলে যেটা ক্যারিং ভ্যালু 4 লক্ষ হওয়ার কথা, কিন্তু রিকভার ভ্যালু আছে 3,50,000, তখন আপনি বলতেছেন ইয়েস ইম্পেয়ারমেন্ট হবে। কি আমার অ্যাসেটের মূল্য কমে গেছে, ইম্পেয়ারমেন্ট হবে। কত টাকা ইম্পেয়ারমেন্ট হবে? 50,000 টাকা ইম্পেয়ারমেন্ট হবে। তখন আপনি বলবেন আমাকে জার্নাল দিতে হবে ইম্পেয়ারমেন্টের। কি জার্নাল দিতে হবে? তখন আপনি বলতেছেন যে টাকাটা কমে গেল, এই যে 4 লাখ থেকে 3,50,000, তাহলে ওইটার জন্য আপনি বলবেন লস অন ইম্পেয়ারমেন্ট ডেবিট আর একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। কত টাকা? 50,000 টাকা। কিভাবে 50,000 টাকা পাইলেন? 4 লাখ থেকে মাইনাস করছেন 3,50,000, তাই না? তখন আমরা পাইলেন হইলো লস অন ইম্পেয়ারমেন্ট। এবার 2021 শেষ, এবার ডিসেম্বর 31, 2022 এসে আপনি কি করবেন? আবার আপনাকে প্রতি বছর তো ডেপ্রিসিয়েশন চার্জ করতে হয়, তাহলে আপনি আবার ডেপ্রিসিয়েশন চার্জ করলেন। যখন ডেপ্রিসিয়েশন চার্জ করবেন তখন আপনার জার্নাল হবে ডেপ্রিসিয়েশন ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এই ডেপ্রিসিয়েশন ডেবিট যখন করবেন, আমরা বলছি তখন আপনার পূর্বের যে 5 লাখ 10 দিয়ে ভাগ দিচ্ছেন 10 বছর, ওটা দিয়ে করবেন না। ধরে নিলাম লাইফ টাইম চেঞ্জ হয় না, এটাও কিন্তু আমরা বলে দিলাম লাইফ টাইম সেম আছে। তখন আপনি নতুন যে রিকভারেবল অ্যামাউন্ট হলো 3,50,000, সে 3,50,000 দিয়ে আপনাকে ভাগ দিতে হবে। 3,50,000 দিয়ে পরবর্তী লাইফ টাইম হলো 8 বছর। তাহলে আপনার এবার ডেপ্রিসিয়েশন হয়ে গেল কত? 43,750 টাকা। এখন যদি বলি ক্যারিং ভ্যালু কত, তখন আপনি বলবেন ক্যারিং ভ্যালু কত? যে 3,50,000 যদি রিকভারেবল অ্যামাউন্ট হয়ে থাকে, নতুন বছরে যদি 43,750 টাকা ডেপ্রিসিয়েশন হয়, তাহলে ক্যারিং ভ্যালু কত হবে? বাকিটা 3,06,000 টাকা ক্যারিং ভ্যালু। এখানে এসে যদি প্রশ্নে বলা দেয়া থাকে রিকভারেবল ভ্যালু সে ধরেন 4 লক্ষ টাকা, ধরেন প্রশ্নে বলা আছে 4 লক্ষ টাকা, তখন এসে আপনি আবার ইম্পেয়ারমেন্ট টেস্ট করবেন। ইম্পেয়ারমেন্ট টেস্ট করে দেখলেন ক্যারিং ভ্যালুর তুলনায় রিকভারেবল ভ্যালু বড়, তাহলে আপনি বলবেন কোনো ইম্পেয়ারমেন্ট নতুন করে প্রয়োজন নাই। কারণ কি? ক্যারিং ভ্যালু থেকে রিকভারেবল বেশি বেরো, তাহলে ইম্পেয়ারমেন্ট প্রয়োজন নাই। প্রশ্ন হলো যদি প্রয়োজন না থাকে তবুও আমরা ইম্পেয়ারমেন্টে এন্ট্রি দিব। কেন এন্ট্রি দিব? কারণ পূর্বে আমরা এটা আমাদের কি হয়ে গেল, ক্যারিং ভ্যালু 3 লাখ টাকা বা রিকভারেবল ভ্যালু 4 লক্ষ টাকা, তার মানে কি আমাদের এটা একটা গেইন সিচুয়েশন। কত টাকা গেইন সিচুয়েশন? আমরা দেখি যে গেইন সিচুয়েশন কত টাকার। ধরেন এই 4 লক্ষ টাকার থেকে, এটা কিন্তু আমরা পজিটিভ সিনারি, 3,06,250, এটা কিন্তু আপনার একটা গেইন সিচুয়েশন 93,000। যে আপনি পূর্বে যেটাকে বলছেন আমার অ্যাসেটের মূল্য কমে গেছে, এটা হঠাৎ করে আবার 93,000 টাকা বৃদ্ধি পেয়েছে। প্রশ্ন হলো, ইকরাম ভাইয়ের প্রশ্ন হলো এই 93,000 টাকা ফুল অ্যামাউন্টের জন্য কি এন্ট্রি দিব? উত্তর হলো না। তখন আপনি কত টাকার এন্ট্রি দিতে পারবেন? যত টাকা পূর্বে লস দেখাতে পারছেন। কত টাকা লস দেখাতে পারছেন পূর্বে? লস এন্ড ইম্পেয়ারমেন্টে কত দেখাছেন? 50,000 টাকা। তাহলে পূর্বে যতটুকু লস দেখাবেন ততটুকুই আপনি রিকভার করতে পারবেন। তাহলে রিকভারির লিমিট কতটুকু? লস যতটুকু দেবেন, লস অ্যামাউন্ট। তাহলে রিকভারির অ্যামাউন্ট যতই 93,750, পুরোটাই কিন্তু আপনার গেইন সিচুয়েশন, কিন্তু আপনার রিকভার করতে পারবো কি? রিকভার শব্দের অর্থ কি? লস হয়েছে, লস পর্যন্ত রিকভার করবেন। তখন আপনার জানাল হবে উল্টা, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট। কারণ একুমুলেটেড ডেবিট করে দেওয়ার অর্থ কি? অ্যাসেটের মূল্য বৃদ্ধি পাওয়া। কত টাকা? যত টাকা পূর্বে লস হয়েছে। আর এটার নাম হবে রিকভারি অফ ইম্পেয়ারমেন্ট লস ক্রেডিট। কত টাকা?
50,000 টাকা। এই হলো পুরা সিনারি। তার পরবর্তী বছরেও যদি যাইয়া আপনার 20, 21, 22, 23 ডিসেম্বর কত 31/2023 যাইয়া আপনার যদি ডেপ্রিসিয়েশন চার্জ করতে হয়, তাহলে আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করবেন কিভাবে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তখন আপনি কত টাকা বলবেন? এই যে নতুন যে রিকভারেবল অ্যামাউন্ট, সেই নতুন রিকভারেবল অ্যামাউন্টের উপর আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করবেন পরবর্তীতে। এইটা হলো মোটামুটি একটা সিনারি। ইকরাম ভাই, আপনার প্রশ্নটার একটা মোটামুটি ধারণা পাইছেন কিনা? মোটামুটি না, মোটামুটি, হ্যাঁ। জি স্যার, ভালোই দেয়। অন্য কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা, ধরে নিলাম কারো কোনো প্রশ্ন নাই, নাকি? তাহলে আমরা ইম্পেয়ারমেন্ট শেষ করতে পারছি, নাকি? শিশির ভাই, ক্লিয়ার? স্যার ঠিক আছে নাকি কোনো প্রশ্ন আছে? না, ঠিক আছে স্যার, আমি একটু যদি এটা শুরু শুরু করছি, একটু অফিস থেকে আসতে রাস্তা জ্যাম ছিল, ও তারপর আচ্ছা দেখতেছি স্যার। আচ্ছা, তাহমিদা শুনতেছেন? তাহমিদা, জি স্যার, শুনতে পাচ্ছি। কোনো অসুবিধা আছে বুঝতে? নাদিম? না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, নাদিম, জি স্যার, বুঝতে পেরেছি। ওকে। না বুঝলে বলতে হবে। তাহলে আমাদের এটা ডান। তাহলে ইম্পেয়ারমেন্ট আশা করি এখন ধরেন আপনি যখন প্র্যাকটিস করবেন 4-5টা ম্যাথ, কখনো সব ম্যাথ যে একেবারে প্যাটার্ন অনুযায়ী হবে তা না, কিছু ম্যাথ একটু এদিক ওদিক থাকবে, এগুলো নিজেরা একটু ট্রাই করবেন, একান্ত না পারলে আমাকে দিবেন। খুব বেশি প্রবলেম আপনারা শেয়ার করতেছেন না এখন পর্যন্ত, এই জন্য আমি সেদিনকে মেসেজ দিলাম না যে এরকম যে আপনাদের মধ্যে খুবই অল্প পার্সেন্টেজ যারা আসলে ক্লাসের পরে প্র্যাকটিস করতেছেন। আমি দিলাম না কত পার্সেন্ট দিছিলাম, 30% হবে কিনা আমার সন্দেহ হয় আর কি। তো এটা একটা বাজে সিচুয়েশন, কারণ আপনারা নিশ্চিতভাবে একটা মানে আগ্রহ করেই শুরু করছিলেন, তো আগ্রহটা নিশ্চয়ই এখনো আছে, কিন্তু সেটাতে রেজাল্ট যদি না বের হয় তাহলে একটু কষ্ট হয়ে যাবে আর কি। আমার জন্য খারাপ লাগবে যে আমি তাহলে শুধু শুধু এখানে গেছিলাম কেন, আপনাদেরও খারাপ লাগবে একটা সময়। তো আমরা ইম্পেয়ারমেন্টটা শেষ করলাম, আমরা কি রিভ্যালুয়েশন শুরু করব নাকি 5-7 মিনিট ব্রেক দিব বলেন তো? রিভ্যালুয়েশনও কিন্তু প্যারাশনের চ্যাপ্টার, বলেন ব্রেক দিব নাকি শুরু করব? 5 মিনিটের একটা ব্রেক দেন। স্যার, একটা শর্ট ব্রেক দেন। আচ্ছা, তাহলে 9টা 7 বাজে আমরা 10 মিনিটের ব্রেক দিই, ঠিক আছে? কারণ আমি চাই রিভ্যালুয়েশনটা আপনাদের মাথায় ঢোকা দরকার, কারণ রিভ্যালুয়েশন নিজেও মানে আমি কিন্তু, তো আমরা এতক্ষণ আলোচনা করলাম ইম্পেয়ারমেন্ট, এখন আমরা আলোচনা করব হলো রিভ্যালুয়েশন। হ্যাঁ, তাহলে এতটুকু আলোচনা আমাদের ডান। হ্যাঁ, এতটুকু আমরা যে আলোচনা করলাম আর কি, এখন আমরা রিভ্যালুয়েশন নিয়ে আলোচনা করব। রিভ্যালুয়েশন ইম্পেয়ারমেন্ট মাধ্যমে অ্যাসেটটা ডিক্রিজ হয়, অ্যাসেটের ভ্যালু যখন কমে যায় তখন আমরা ইম্পেয়ারমেন্ট করি, এবং কিছু ইন্ডিকেশন দেখি আমরা ইম্পেয়ারমেন্ট করি, তাই না? আমরা একটু আগে তাই তো দেখলাম। আর রিভ্যালুয়েশন হলো, আমরা যদি একটু IAS 16টা দেখি, আমরা IAS 16 আগেও দেখছিলাম। তো IAS 16-এ আমরা বলছিলাম যে IAS 16 পারমিট করে দুইটা অ্যাকাউন্টিং মডেলকে, একটাকে বলা হয় কস্ট মডেল আর একটাকে বলা হয় রিভ্যালুয়েশন মডেল। IAS 16 বলতেছে যে আহ, আপনার দুইটা মডেল যে কোনো একটা ফলো করতে পারেন। আপনি যদি কস্ট মডেল ফলো করেন, এটার অর্থ হলো আপনি হিস্ট্রিক্যাল কস্টটাকে ফলো করতেছেন। এটাকে আমরা এইভাবে বলতে পারি, যেমন আমরা একটা অ্যাসেট পারচেজ করছি 2020 সালে 5 লক্ষ টাকায়, আমরা পরবর্তীতে অ্যাসেটটাকে এই 5 লক্ষ টাকাকে বেস ধরেই আমরা সবসময় ক্যারি করবো। কিভাবে? ধরেন 1 বছর পরে ডেপ্রিসিয়েশন হবে, তখন আমরা লিখবো 5 লক্ষ মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। 2 বছর পরে আরো ডেপ্রিসিয়েশন হবে, আমরা আবারও লিখবো অ্যাসেট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অর্থাৎ আমরা কিন্তু অ্যাসেটটাকে সরাসরি মাইনাস করি না, আমরা একটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ব্যবহার করে আমরা এটা ফলো করি। এটার অর্থ হলো ওই যে অ্যাসেটের হিস্ট্রিক্যাল কস্ট ডে 1-এ ছিল, এটাকেই আমরা ক্যারি করতেছি। তো এই যে এটাকে বলা হয় কস্ট মডেল। কস্ট মডেলে অ্যাসেট ক্যারি করা হয় কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এবং ইম্পেয়ারমেন্ট টেস্ট করা হয়, এই যে ইম্পেয়ারমেন্টটাকে কনসিডার করা হয়। আরেকটা মডেল হলো রিভ্যালুয়েশন মডেল। ধরেন রিভ্যালু করবে, আপনি যদি মনে করেন কোনো কোম্পানি চাইলে প্রতি বছরই তার অ্যাসেট গুলোকে রিভ্যালুয়েশন করতে পারে,
তো বাস্তবিক পক্ষে বা বাস্তবিকে এটা আসলে প্রতি বছর করা হয় না, হয়তো একটা নির্দিষ্ট সময় সময় পর হয়তো বা করা হয়, কিন্তু উচিত হলো মানে এটাকে রেগুলারলি রিভ্যালুয়েশন করা আর কি। হ্যাঁ, রেগুলারলি রিভ্যালুয়েশন করা, বাট বাস্তবিক অর্থে এটা খুব বেশি মনে হয় না রেগুলারলি করা হয়। বাট আমরা আমরা কনসেপ্টটা শিখতেছি যে অ্যাসেটটাকে রিভ্যালু করা মানে হলো অ্যাসেটটাকে মার্কেট ভ্যালুটাকে কনসিডার করা, আর রিভ্যালুয়েশন করা হয় আমরা ইম্পেয়ারমেন্ট করা হয় অ্যাসেটের ভ্যালুটা কমে গেলে, তো রিভ্যালুয়েশন হবে স্বাভাবিকভাবে অ্যাসেটের ভ্যালু বেড়ে গেলে। যেমন মানে ভালো উদাহরণ হলো ল্যান্ড। ল্যান্ড আপনি যদি আজকে 10 লক্ষ টাকা দিয়ে পারচেস করে থাকেন, এটা আপনি নিশ্চিত থাকেন 5 বছর পরে বাংলাদেশের প্রেক্ষাপটে ওই 10 লক্ষ টাকার ল্যান্ড 10 লক্ষ থাকে না, এটা সাধারণত বৃদ্ধি পায়। যদি সেটা 2 লক্ষ টাকার বৃদ্ধি পায়, তাহলে আপনি যদি 5 বছর আগে যেটা 10 লক্ষ টাকা দিয়ে পারচেস করলেন, আপনি যদি প্রতি বছর 10 লক্ষ 10 লক্ষ 10 লক্ষ করে দেখান, তাহলে আপনার অ্যাসেটের মূল্য কম দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে IAS 16 বলতেছে যে আপনি রিভ্যালুয়েশন মডেল যদি ফলো করেন, তাহলে আপনি অ্যাসেটটাকে 10 লক্ষর বদলে 2 লক্ষ টাকা বৃদ্ধি যখন হবে, ফেয়ার ভ্যালু মানে বাজার মূল্য, তখন আপনি ওই 2 লক্ষ টাকা বৃদ্ধিকে কনসিডার করবেন। তাহলে রিভ্যালুয়েশন মডেল হইলো যেখানে রিভ্যালু করা হয় অ্যাসেটকে, এবং অ্যাসেটের মূল্য বৃদ্ধি পায়। হ্যাঁ, বাজার দর বৃদ্ধি পায়, তখন আমরা রিভ্যালুয়েশন মডেলটা ফলো করি। তার মানে IAS 16 আমাদেরকে বলতে আছে যে আমরা চাইলে কস্ট মডেলও ফলো করতে পারি, আমরা চাইলে রিভ্যালুয়েশন মডেলও ফলো করতে পারি। তো আমরা এখন যেহেতু আমরা এতক্ষণ যা যা আলোচনা করছি সব কস্ট মডেল অনুযায়ী, এখন আমরা রিভ্যালুয়েশন মডেল অনুযায়ী করবো আর কি। এই রিভ্যালুয়েশন মডেলের এখানে আরো কিছু ব্যাখ্যা দেওয়া আছে, যেটা রেগুলারলি রিভ্যালুয়েশন করা উচিত। এবং বলা হয় যেমন আপনি আপনি যদি ইকুইপমেন্টের রিভ্যালুয়েশন করেন, কোনো একটা নির্দিষ্ট আইটেমের নাই, আপনার যত ইকুইপমেন্ট আছে সব ইকুইপমেন্টকে রিভ্যালুয়েশন করা উচিত। মানে যেই ক্লাসের রিভ্যালুয়েশন করবেন সেই ক্লাসের প্রত্যেকটা আইটেম রিভ্যালুয়েশন করতে হবে। এমন করা যাবে না যে ইকুইপমেন্টের একটা করব, ফার্নিচারের একটা করব, এটা করা যাবে না। যেটার করবেন এটা পুরোটা করতে হবে। এবং রিভ্যালুয়েশন অ্যাসেটেরও ডেপ্রিসিয়েশন হয় রিভ্যালুড অ্যাসেট উপর, অর্থাৎ নতুন অ্যামাউন্টের উপর ডেপ্রিসিয়েশন হয়। এই কথাগুলো আমরা, এবং রিভ্যালুয়েশনের যে নতুন যে অ্যামাউন্টটা, পুরনো অ্যামাউন্ট এবং নতুন অ্যামাউন্টের যে মাঝখানে পার্থক্য, সেটাকে বলা হয় রিভ্যালুয়েশন সারপ্লাস। এই সারপ্লাসেরও একটা ট্রিটমেন্ট কোথায় যায় সেটা আমরা দেখবো। এই কথাগুলো একটু আগে যা বললাম সবগুলোই আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে, একটা বড় একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখবো। যে এক্সাম্পলটা যদি আমরা সুন্দরভাবে দেখতে পারি, তাহলে আমাদের পুরো জিনিসটা কভার হবে আর কি। সো আমরা এখন এই রিভ্যালুয়েশনটা, এই যে পেজ 863 থেকে 870, মানে বিশেষ করে এই 870 নম্বর পেজ, 870 নম্বর পেজ এবং 863 নম্বর পেজ, 863 নম্বর রিভ্যালুয়েশনের ল্যান্ড সম্পর্কে বলা আছে। ল্যান্ডের রিভ্যালুয়েশনে এটা খুব সহজ, কারণ যে রিভ্যালুয়েশনের ডেপ্রিসিয়েশন থাকে না, এটা কনসেপ্ট খুব ইজি। যে রিভ্যালুয়েশনের ডেপ্রিসিয়েশন থাকে, এটা একটু জটিল। আমরা দুইটাই শিখবো এখন। আমরা শিখবো কোথা থেকে? আমরা 863 নম্বরে একটা এক্সাম্পল আছে ল্যান্ডের, সেখান থেকেও দেখবো, এবং পরবর্তীতে 870 নম্বর পেজে যে একটা আছে যেটা ডেপ্রিসিয়েবল অ্যাসেট, সেখান থেকেও দেখবো। আমরা দুই জায়গা থেকে দুইটা এক্সাম্পল দেখবো কাইসুর বই থেকে, তাতেই আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে রিভ্যালুয়েশনের কনসেপ্ট। এখন আমি একটু জানতে চাচ্ছি আপনাদের কাছে যে রিভ্যালুয়েশন নিয়ে আপনারা তো অনেকেই করতে পারেন, আপনাদের কোথায় জটিলতাটা হয়? মানে যারা পূর্বে করছেন, তাহলে আমি মানে ওইটাকে মাথায় রেখে করতে পারবো যে রিভ্যালুয়েশন যখন করতে যান তখন কোথায় জটিলতাটা তৈরি হয়, যদি কেউ করে থাকেন পূর্বে। কেউ করেন না আগে নাকি? আচ্ছা, তাহলে IAS 16 অনুযায়ী রিভ্যালুয়েশন মডেল আমরা ফলো করা হয় রিভ্যালুয়েশনে, তাই তো? এটাই আমরা একটু আগে দেখলাম, রিভ্যালুয়েশন মডেল ফলো করা হয় IAS 16 অনুযায়ী। তো রিভ্যালুয়েশন যখন আমরা করব, আমরা মনে রাখবো এটা দুই রকম হয়। একটাকে বলা হবে নন ডেপ্রিসিয়েবল অ্যাসেট। এটার ক্ষেত্রে আমরা একটা শিখবো, যেমন উদাহরণ হলো ল্যান্ড। আরেকটা হলো ডেপ্রিসিয়েবল অ্যাসেট, মানে উদাহরণ হলো যেখানে ডেপ্রিসিয়েশন হয়, যেমন হতে পারে মেশিনারি, হতে পারে ইকুইপমেন্ট ইত্যাদি, তাই তো? এই হলো। তাহলে রিভ্যালুয়েশন যখন আমরা করব, তখন আমরা দুই ধরনের রিভ্যালুয়েশন দেখবো, একটা হলো নন ডেপ্রিসিয়েবল অ্যাসেট আর একটা হলো ডেপ্রিসিয়েবল অ্যাসেট।
তো নন ডেপ্রিসিয়েবল অ্যাসেট কি? নন ডেপ্রিসিয়েবল অ্যাসেটের একটাই উদাহরণ, সেটা হলো ল্যান্ড। যদি ল্যান্ড হয়ে থাকে, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। যেমন ধরে নেন আপনি একটা ল্যান্ড পারচেস করছেন, হতে পারে সেটা, যেমন আপনি একটা ল্যান্ড পারচেস করলেন, আহ, সেটার ডেট হতে পারে জানুয়ারি 2020। এই যে আপনি ল্যান্ডটা পারচেস করলেন জানুয়ারি 2020-এ, অ্যামাউন্ট 12 লক্ষ টাকা, টাকা 12 লক্ষ, টাকা 12 লক্ষ, তার মানে 12 লক্ষ টাকায় আপনি একটা ল্যান্ড পারচেস করছেন। তাহলে জানুয়ারি 20-এ আপনার আপনার জার্নালটা কি হবে? যে ল্যান্ড ডেবিট, ব্যাংক বা ক্যাশ ক্রেডিট, কত টাকা? 12 লক্ষ টাকা। এটা আপনার হবে। এখন পরবর্তীতে সে ধরেন আপনার, আপনি যে ল্যান্ডটা পারচেস করলেন, সেটা পরবর্তীতে আপনি জানলেন যে ল্যান্ডটাকে আপনি যদি রিভ্যালুয়েট করেন, এটার অ্যামাউন্ট পরবর্তী বছরে, যখন পরবর্তী বছর বলতে আমরা বলি যে ডিসেম্বর 2020, ডিসেম্বর 2020-এ এই ল্যান্ডটার রিভ্যালুড অ্যামাউন্ট মানে কি? কারণ এটা বাজার মূল্য আর কি, ধরে নেন এরকম যে রিভ্যালুড অ্যামাউন্ট, অথবা আমরা এটাকে অন্যভাবে বলতে পারি ফেয়ার ভ্যালু মানে বাজার মূল্য আর কি। ফেয়ার ভ্যালু সে ধরেন 12 লক্ষ টাকা, টাকা 12 লক্ষ টাকা, টাকা 12 লক্ষ। যদি এমন হয়, তখন আপনাকে একটা জার্নাল দিতে বলবে। তাহলে ল্যান্ডটা পারচেস করলেন জানুয়ারি 2020-এ, ডিসেম্বর 2020-এ এসে বলা হচ্ছে ওই ল্যান্ডটা বাজার মূল্য মানে বা রিভ্যালুড অ্যামাউন্ট 12 লক্ষ টাকা। তখন আপনাকে কি জার্নাল দিতে হবে? ডিসেম্বর 2020-এ, ধরেন ডিসেম্বর 31, হ্যাঁ, মানে একবারে সর্বশেষ যে, তখন আপনি যেহেতু ল্যান্ডের কোনো ডেপ্রিসিয়েশন হয় না, তার মানে ডেপ্রিসিয়েশনের কোনো এন্ট্রি দিতে হবে না। ল্যান্ডের কোনো ডেপ্রিসিয়েশন হয় না, ডেপ্রিসিয়েশন কোনো এন্ট্রি দিতে হবে না। তাহলে আপনার ডেপ্রিসিয়েশনে এন্ট্রি না দিয়ে শুধুমাত্র যেটা 10 লক্ষ ছিল, এটাকে এখন 2 লক্ষ বৃদ্ধি করে দিতে হবে। তো 2 লক্ষ যদি আপনি বৃদ্ধি করেন, তাহলে আপনি কি বলবেন? ল্যান্ডটাকে ডেবিট করেন 2 লক্ষ টাকা দিয়ে। যখন আপনি ল্যান্ডটাকে ডেবিট 2 লক্ষ করবেন, তাহলে পূর্বে ল্যান্ড ছিল ডেবিট, সরি, এটাকে আমরা রিভ্যালুড অ্যামাউন্টটাকে আমরা এটাকে 15 লক্ষ ধরি, 15 লক্ষ ধরি, হ্যাঁ, 15 লক্ষ ধরি। তাহলে পূর্বে ছিল যেটার অ্যামাউন্ট, এটা একটু পূর্বে এটা আমরা পারচেস করছি 12 লক্ষ দিয়ে, আর ফেয়ার ভ্যালু হয়ে গেছে 15 লক্ষ। তাহলে এখন আমরা বলতেছি, তাহলে আমরা 3 লক্ষ বৃদ্ধি করতে হবে। কিভাবে বৃদ্ধি করলাম? আমরা 15 লক্ষ টাকাতে যে নতুন ফেয়ার ভ্যালু 15 লক্ষ, আর পূর্বে আমাদের ছিল এটা কত? 12 লক্ষ। তখন আমরা আমরা 3 লক্ষ টাকা বৃদ্ধি করে দিলাম। ল্যান্ড ডেবিট করার অর্থ কি? ল্যান্ড বৃদ্ধি পেয়ে গেল, ল্যান্ড বেড়ে গেল। এই যে আপনি বৃদ্ধি করলেন, এটাকে, এই বৃদ্ধি কিন্তু অ্যাকচুয়ালি আপনার এই বৃদ্ধির কারণে কিন্তু এই যে 3 লক্ষ টাকা বৃদ্ধি পেলে, এটার জন্য কোনো গেইন হবে? উত্তর হলো না। কারণ যদি বিষয়টা এরকম, ল্যান্ড আপনি রিভ্যালুড এমন না করে ল্যান্ডটাকে বিক্রি করতেন 15 লক্ষ টাকায়, ধরেন এটা বিক্রি করলেন, সোল্ড ল্যান্ড, হ্যাঁ, সোল্ড ল্যান্ড 15 লক্ষ টাকা, ধরেন এটা করলেন, তখন আপনি জার্নাল দিতেন যে ক্যাশ ডেবিট 15 লক্ষ টাকা, তারপরে আপনি দিতেন ল্যান্ড ক্রেডিট 12 লক্ষ টাকা, গেইন গেইন ক্রেডিট কত টাকা? 3 লক্ষ টাকা। এভাবে দিতেন না যদি ল্যান্ডটা বিক্রি করতেন? কারণ কি? আপনি তখন গেইনটাকে ক্রেডিট করতেছেন, তার মানে ক্যাশটাকে ডেবিট করতেছেন, তার মানে এটা হলো আপনার অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে, এই অ্যাসেট, আর ল্যান্ড অ্যাসেট কমে যাচ্ছে, কারণ ওই যে ল্যান্ড ডেবিট ছিল 12 লক্ষ, 12 লক্ষ ক্রেডিট হয়ে 0 হয়ে গেল। আর গেইন ক্রেডিট হওয়া মানে ইনকাম স্টেটমেন্টে আপনার প্রফিট এন্ড লসে চলে যাচ্ছে। কিন্তু এইখানে যে 3 লক্ষ টাকা বৃদ্ধি হইলো, এই 3 লক্ষ টাকা, এখানে যে 3 লক্ষ টাকা বৃদ্ধি হইলো, আপনি কিন্তু এটা রিভ্যালুড করছেন, অর্থাৎ এটা কিন্তু পুরো অ্যামাউন্টটা কিন্তু আপনার সত্যিকারের অর্থে বৃদ্ধি পায় নাই। মানে এটাকে আপনি ধরতেছেন যে বাজার অনুযায়ী দাম বেশি, সো আমি আমার অ্যাসেটটাকে বাড়াই দিলাম। তাহলে এই 3 লক্ষ টাকা এই জন্য আপনি সরাসরি গেইনে ক্রেডিট করতে পারবেন না, এটাকে আপনার আবার একটা নাম দিতে হয় যে আনরিয়েলাইজড গেইন। আনরিয়েলাইজড গেইন, এটাকে আপনার নাম দিয়ে বলতে হয় আনরিয়েলাইজড গেইন আর কি, ঠিক আছে? অর্থাৎ তখন আপনাকে এটাকে আনরিয়েলাইজড গেইন হিসাবে দেখাইতে হবে, আনরিয়েলাইজড গেইন হিসাবে দেখাইতে হবে যে আনরিয়েলাইজড গেইন অন রিভ্যালুয়েশন অন ল্যান্ড, আনরিয়েলাইজড গেইন অন রিভ্যালুয়েশন অন গেইন। তাহলে এই যে আনরিয়েলাইজড গেইন, এটা কিন্তু আপনার ইনকাম স্টেটমেন্টে ওই যে অন্যান্য গেইনের মতন ট্রিট হবে না। অন্য যে গেইনটা, ওই গেইনটা আপনার প্রফিট অ্যান্ড লসে, ওই আদার ইনকামে আপনার যেভাবে করবে, এটা এইভাবে করবে না।
তাহলে এটা জানতে হবে, এটা কিভাবে করবে সেটা আমাদের জানতে হবে। তাহলে আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে আনরিয়েলাইজড একটা গেইন হলো, এই আনরিয়েলাইজড গেইন, এটার নাম হয় আনরিয়েলাইজড গেইন অন রিভ্যালুয়েশন। তখন আপনি কিভাবে লিখবেন, ল্যান্ড ডেবিট আনরিয়েলাইজড গেইন অন রিভ্যালুয়েশন ল্যান্ড ক্রেডিট। এই কথাটা আমি কেন এভাবে বললাম, এই যে আনরিয়েলাইজড গেইন অন রিভ্যালুয়েশন লিখলেন, এটা কিন্তু রিয়েলাইজ না। তো রিয়েলাইজ আর আনরিয়েলাইজের মধ্যে পার্থক্য কি? রিয়েলাইজ হলো যে এই যে আপনি ল্যান্ডটা সোল্ড করলেন, তার মানে কি আপনি 15 টাকা পাইলেন, 12 টাকা আপনার অ্যাসেট চলে গেল, 3 টাকা আপনি গেইন হিসেবে রিকগনাইজ হলে রিয়েলাইজ হয়ে গেল। আনরিয়েলাইজ হলো কি, যখন আসলে ভাবতেছেন যদি বিক্রি করেন তাহলে কি দাঁড়াবে, বাট আসলে বাস্তবে বিক্রি করেন না। যেমন ল্যান্ড আপনি বলতেছেন বাজার মূল্য 15 লাখ টাকা, 15 লক্ষ টাকা যদি ভাবেন তার অনুযায়ী 3 লক্ষ টাকা আপনার গেইন হবে, বাট বাস্তবে আপনি এখনো বিক্রি করেন না। এটাকে বলা হয় আনরিয়েলাইজড গেইন। এই আনরিয়েলাইজড গেইন অন রিভ্যালুয়েশন এটাও কিন্তু আপনার ইনকাম স্টেটমেন্টে যাবে, বাট ইনকাম স্টেটমেন্টের একটা নাম আছে। আমরা এখন ইনকাম স্টেটমেন্টে কি বলি? আমরা ইনকাম স্টেটমেন্টের নাম বলি কি? প্রফিট এন্ড লস এন্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। এই আদার কম্প্রিহেন্সিভ ইনকাম বলতে কি বোঝায়? আমরা যখন ব্যালেন্স শিটের চ্যাপ্টার করবো, ইনকাম স্টেটমেন্ট চ্যাপ্টার করবো, তখন দেখাবো যে প্রফিট এন্ড লসের একটা নির্দিষ্ট পোর্শনের পরের পোর্শনকে আমরা বলি আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। এই আদার কম্প্রিহেন্সিভ ইনকামে যা আইটেম গুলো যায় সেগুলা ডিস্ট্রিবিউটেবল না। ডিস্ট্রিবিউটেবল না মানে কি? আমরা জানি নেট ইনকাম ডিস্ট্রিবিউটেবল মানে কি, নেট ইনকাম যে নেট প্রফিটটা হয়, এই নেট প্রফিট হলো শেয়ার হোল্ডারদের টাকা। সেটা কি হয়? সেটা হতে পারে ফুল 50%, 40% কি হয় শেয়ার হোল্ডাররা পাওয়ার কথা। কিন্তু ওই নেট প্রফিটের মধ্যে এই জাতীয় যে গেইন থাকবে, যে গেইন গুলাকে বলা হয় আদার কম্প্রিহেন্সিভ ইনকাম আইটেম, সেই গেইনগুলোকে কনসিডার করা হবে না। আপাতত আমরা বুঝবো যে ল্যান্ডটাকে বৃদ্ধি পেলাম, গেইনটাকে ক্রেডিট করলাম, গেইনটার নাম হবে আনরিয়েলাইজড গেইন, এবং এই আনরিয়েলাইজড গেইনটা যাবে হলো আমার আদার কম্প্রিহেন্সিভ ইনকামে। আদার কম্প্রিহেন্সিভ ইনকামে যাবে, হ্যাঁ, আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। এবং এটাকে আমরা রিটার্ন আর্নিংস এর পার্ট বলবো না। রিটার্ন আর্নিংস আমরা জানি প্রফিট এন্ড লস থেকে যে নেট প্রফিট যায় সেই নেট প্রফিটের রিটার্ন আর্নিংস এ যায়, কিন্তু আদার কম্প্রিহেন্সিভ ইনকাম রিটার্ন আর্নিংস এ যাবে না, কিন্তু এটাকে একসাথেই প্রেজেন্ট করতে হয়। তো এই হলো ব্যাপার। তো আমরা কি করলাম তাহলে, ডিসেম্বর 2020-এ ল্যান্ডটা যখন রিভ্যালুড হলো 15 লক্ষ টাকা, তখন এই নতুন 3 লক্ষ টাকার ল্যান্ডটাকে ডেবিট করলাম এবং আনরিয়েলাইজড গেইনে ক্রেডিট করলাম হলো 3 লক্ষ টাকা। এইভাবে যখন আপনার ল্যান্ড হবে, অর্থাৎ যেগুলা নন ডেপ্রিসিয়েবল হবে, এগুলো এত সহজে আপনি করে ফেলতে পারবেন। কিন্তু যদি ডেপ্রিসিয়েবল হয় তখন একটু আমাদের জটিলতা বৃদ্ধি পাবে, এটা আমরা এখন করব। এই পর্যন্ত কোনো আলোচনায় কারো কোনো প্রশ্ন আছে কিনা এই যে নন ডেপ্রিসিয়েবল নিয়ে? স্যার আনরিয়েলাইজ গেইনটা কি ব্যালেন্স শিটে কোনো ইফেক্ট পড়বে না? আনরিয়েলাইজড গেইন ব্যালেন্স শিটে ইম্প্যাক্ট তো পড়ে গেছে, কারণ কি ল্যান্ডটাকে যখন বৃদ্ধি পারলাম, ল্যান্ডটা বেড়ে গেল, আর ল্যান্ডটা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তো একদিকে বৃদ্ধি পেয়ে গেল না, ইতে অ্যাসেটে বৃদ্ধি পেয়ে গেল, অ্যাসেটে বৃদ্ধি পেয়ে গেল। আর ইকুইটি আমরা যখন চেঞ্জ ইন ইকুইটি করব, সেখানে আমাদের একটা কাজ আছে, সেখানে একটা কাজ আছে, ঠিক আছে? যে আমরা কি করছিলাম কিনা, আমরা রিটার্নিং স্টেটমেন্ট চেঞ্জ ইন ইকুইটি করছিলাম না? ওইখানে কিন্তু আমরা যখন শেয়ার ক্যাপিটাল বাড়াবো, শেয়ার প্রিমিয়াম বানাবো, তখন আদার কম্প্রিহেন্সিভ ইনকাম এগুলাকে আমরা কনসিডার করবো, ঠিক আছে? আপাতত আমরা যখন আহ এটা কত নম্বর চ্যাপ্টার জানি না, ওই যেখানে আমরা ফাইন্যান্সিয়াল পজিশন স্টেটমেন্ট গুলো দেখাবো তখন এটা দেখাবো, ঠিক আছে? এখন শুধু এতটুকু মনে রাখেন, এটা হলো আমার আদার কম্প্রিহেন্সিভ ইনকামে আসে। হ্যাঁ, এই আদার কম্প্রিহেন্সিভ ইনকামের এটাকে রিটার্ন আর্নিংস এর অংশ বলা যাবে না, কারণ রিটার্ন আর্নিংস এর স্টেটমেন্ট যখন আপনি বলবেন এটা রিটার্ন আর্নিংস এর অংশ, তখন এটা কি হবে? এটা ডিস্ট্রিবিউট হবে কোথায়? শেয়ার হোল্ডারদের কাছে। বাট এটা তো এখনো বিক্রি করে টাকা পাই না, তাহলে এটা কেন আমি ডিস্ট্রিবিউট করবো? বুঝতে পারছেন?
আচ্ছা, আগাবো নাকি আর কারণ প্রশ্ন আছে? হুম, আচ্ছা আচ্ছা, পরের পার্টটা, এটা এটা একটু জটিলতা আছে পরের পার্টটা, যেটাকে আমরা যেটাকে আমরা কি বলতে চাচ্ছি, যে পরের পার্টটা হলো রিভলিউশনের যেটা ডিপ্রিসিয়েবল, হ্যাঁ, ডিপ্রিসিয়েবল যে পার্টটা, এটা একটু একটু তুলনামূলক জটিল। আচ্ছা, এটাকেও যদি আমরা আরেকটু বড় করি, হ্যাঁ, আরেকটু বড় করতে চাচ্ছি, যদি আরেকটু বড় করতে চাই তাহলে আমরা কিভাবে করব? তাহলে আরেকটু যদি বড় করতে চাই, সে ধরেন ডিসেম্বর 2020 গেল, হ্যাঁ, ধরেন ডিসেম্বর 31, 2021, মানে একটু বড় করতে চাচ্ছি আর কি একটু, হ্যাঁ। তখন আপনি ধরেন আপনার এই ল্যান্ডের রিভ্যালুড অ্যামাউন্ট বা ফেয়ার ভ্যালু, যেভাবে লিখি না কেন, ফেয়ার ভ্যালু, মানে আবার ফেয়ার ভ্যালু কি হলো, ধরেন আপনার এটা এমন হয়ে গেল 11,50,000 টাকা, কমে গেছে, কোনো না কোনো কারণে কমে গেছে। ধরেন ওই ল্যান্ডের পাশে যে রাস্তাটা ছিল, বা ল্যান্ডের পাশে একটা ছিল, এখন নদী ভাঙ্গা হয়ে গেছে, ল্যান্ডের মূল্য কমে গেছে। তাহলে ডিসেম্বর 2021 এসে ওই 15 লক্ষ টাকা, যেটা গত বছর আমরা বলছিলাম 15 লক্ষ টাকা, এটা হয়ে গেছে এখন কত টাকা? 11,50,000 টাকা। প্রশ্ন হলো, যদি এমন সিনারিও তো হতে পারে, যদি এমন সিনারি হয় তাহলে জার্নাল কি হবে? একটু খেয়াল করে দেখেন। তাহলে আমাদের মনে হইতে পারে যে 15 লক্ষ টাকা ছিল, এখন 11,50,000 হয়েছে, তাহলে আমরা একটা কাজ করি, ল্যান্ডটাকে ক্রেডিট করি। কত টাকা? 15 লক্ষ মাইনাস 11,50,000, অর্থাৎ 3.5 লক্ষ টাকা ল্যান্ডটাকে ক্রেডিট করি, নাকি কি বলেন? আর আনরিয়েলাইজড গেইন অন রিভ্যালুয়েশন এটাকে ডেবিট করে দিই, এটাকে ডেবিট করে দিই। কত টাকা? 3.5 লক্ষ টাকা। এটার সাথে কি কেউ একমত? বুঝছেন কিনা আমি কি বললাম? যে একটা কাজ করেন, যে 15 লক্ষ টাকাটা পরবর্তীতে কমে গেছে 11,50,000, তো যেহেতু কমে গেছে, তাহলে আমরা কি করবো, ল্যান্ডটা আগে যেটা বৃদ্ধি করেছিলাম এখন এটা ক্রেডিট করে দিব। কত টাকা? 3,50,000 টাকা, যে টাকাটা কমছে। অন্যদিকে আনরিয়েলাইজড গেইন, যেটা ক্রেডিট ছিল, এটা এখন বৃদ্ধি করে দিলাম ডেবিট, মানে কি এটা লসের দিকে নিয়ে গেলাম। এটা কি হয়েছে? উত্তর হলো না, হয় নাই। কারণ এইখানেও আমাদের খেয়াল রাখতে হবে, একটু আগে ইম্পেয়ারমেন্টে যে জিনিস খেয়াল করছিলাম, এটাও এখানে খেয়াল রাখতে হবে, যে আপনি আপনি এই যে 15 লক্ষ থেকে 11,50,000 যখন কমবে, তখন আপনি ততটুকু কমাতে পারেন যতটুকু আগে গেনে দেখাতে পারছেন। আগে গেনে কতটুকু দেখাতে পারছিলেন? 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। আসলে কিন্তু কমাইতে পারবেন পুরাটাই। কিন্তু আমি বললাম কেন 3 লক্ষ টাকা? এখানে কনসেপ্টটা হলো, হিস্ট্রিক্যাল কস্টের চেয়ে কমে গেলে, প্রশ্নটা আমি শোনেন, হিস্ট্রিক্যাল কস্টের চেয়ে কমে যাওয়াকে বলা হয় ইম্পেয়ারমেন্ট। হিস্ট্রিক্যাল কস্ট মানে কি? যে কস্ট আপনি পারচেজ করছেন, কত টাকা? 12 লক্ষ টাকা। তাহলে এই 12 লক্ষর নিচে যাহা যাবে এটাকে বলবেন ইম্পেয়ারমেন্ট। কারণ আমরা একটু আগে ইম্পেয়ারমেন্ট তাই শিখছি, ক্যারিং ভ্যালু থেকে রিকভারেবল অ্যামাউন্ট থেকে ক্যারিং ভ্যালু যদি বড় হয়, তাহলে ওই অ্যামাউন্টটাকে আমরা বলতেছি তখন ইম্পেয়ারমেন্ট। এখান তো আসলে ক্যারিং ভ্যালু বলতে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন নাই ল্যান্ডের ক্ষেত্রে, এই জন্য এটা আরো সহজ হয়ে গেছে। আপনি বুঝবেন 12 লক্ষ থেকে যখন নিচে যাবে যে টাকাটা, এটা হলো ইম্পেয়ারমেন্ট। তাহলে এই যে 12 লক্ষ থেকে 11,50,000, এই যে 50,000 টাকা গেছে, এই 50,000 টাকাকে আমাদের বলতে হবে লস অন ইম্পেয়ারমেন্ট, লস অন ইম্পেয়ারমেন্ট ডেবিট। কিন্তু ল্যান্ড কিন্তু আমি পুরোটাই ক্রেডিট করব, কত টাকা? 3,50,000 টাকা। আর লস অন ইম্পেয়ারমেন্টে আমার ডেবিট হবে কত টাকা? 50,000 টাকা। তাহলে আর বাকি 3 লক্ষ টাকা কি হবে? ওই যে আনরিয়েলাইজড গেইন অন রিভ্যালুয়েশন যেটাকে ক্রেডিট করছিলাম, এখন তো আর এটা ক্রেডিট করা যাবে না, কারণ এটা এখন হয়ে যাবে কি? ডেবিট। ডেবিট 3 লক্ষ টাকা। তাহলে কি হইলো? যতটুকু ক্রেডিট করছি এর চেয়ে বেশি অ্যামাউন্ট আর আমরা ডেবিট করতে পারবো না। তাহলে ক্রেডিট করছিলাম 3 লক্ষ টাকা আনরিয়েলাইজ গেইনে, যখন এটা উল্টা দিকে যাবে তখন আমরা ডেবিট করতে পারবো সর্বোচ্চ 3 লক্ষ টাকা। তাহলে বাকি অ্যামাউন্টটা কি করতে হবে? ইম্পেয়ারমেন্ট। এইভাবেও ভাবতে পারেন, অথবা ভাবতে পারেন হিস্ট্রিক্যাল কস্ট থেকে যে অ্যামাউন্টটা কমবে, হিস্ট্রিক্যাল কস্টের নিচের অ্যামাউন্টটাকে বলা হবে ইম্পেয়ারমেন্ট। তাহলে এই নিচের অ্যামাউন্ট হলো 50,000 টাকা, ইম্পেয়ারমেন্ট। বুঝতে পারছেন? আবার আমরা জানি যখন লস অন ইম্পেয়ারমেন্ট হয়, এটার আবার কি হয়, ধরেন আরেকটা সিনারি, আমি অনেকগুলো সিনারি দেখানোর চেষ্টা করতেছি। ডিসেম্বর 31, 2022 পরবর্তী বছরে, ধরেন আমরা জাস্ট এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি যে এই ল্যান্ডের ভ্যালু আবার হয়ে গেছে, কি বলা যায়, 12,40,000 টাকা হয়ে গেছে, হতে পারে না?
ল্যান্ডের ভ্যালু আবার বেড়ে গেছে 12,40,000 টাকা। যদি 12,40,000 টাকা ল্যান্ডের ভ্যালু আবার বৃদ্ধি পায়, তখন কি করবেন? প্রথম কথা হলো ল্যান্ডটাকে ডেবিট করেন। আগে যেটা 11,50,000 ছিল, এখন 12,40,000 হয়ে গেছে। তাহলে আমরা এটাকে বলবো 12,40,000 মাইনাস 11,50,000, তাহলে 90,000 টাকা বৃদ্ধি করলাম, কোনো সমস্যা নাই, ল্যান্ড ডেবিট করলাম। এখন কথা হইলো এই এটা কি করলো, 12 লক্ষ আমার হিস্ট্রিক্যাল কস্ট থেকে বৃদ্ধি পাইলো। তাহলে হিস্ট্রিক্যাল কস্ট পর্যন্ত কত? 12 লক্ষ টাকা। তাহলে আমরা জানি হিস্ট্রিক্যাল কস্ট আগে 50,000 টাকা কম ছিল, তখন আমরা লস দেখাইছি 50,000 টাকা। এখন যেহেতু এটা উল্টা দিকে পজিটিভ দিকে যায়, তখন আমরা শিখছিলাম যে রিকভারি দেখাইতে হবে, রিকভারি অফ ইম্পেয়ারমেন্ট লস। এবং ইম্পেয়ারমেন্ট লস রিকভারি ততটুকু দেখানো যায় যতটুকু পূর্বে আমরা এটাকে কি করছিলাম, পূর্বে লস দেখাইছিলাম। তো ইম্পেয়ারমেন্ট লস পূর্বে আমরা লস দেখাইছিলাম কত? সর্বোচ্চ 50,000 টাকা। তাহলে আমরা এখানেও 50,000 টাকা ক্রেডিট করতে পারবো, 50,000 টাকা ক্রেডিট করতে পারবো। রিকভারি অফ ইম্পেয়ারমেন্ট লসের সর্বোচ্চ আমরা 50,000 টাকা ক্রেডিট করতে পারবো। তাহলে ল্যান্ড একদিকে বৃদ্ধি পেলে 90,000, অন্যদিকে রিকভারি করে ফেললাম ইম্পেয়ারমেন্ট লস, যেটা ডেবিটে ছিল 50,000, এটাকে এখন আবার ক্রেডিট করলাম 50,000। 50,000 কিভাবে বুঝলাম? যে পূর্বে যা লস করছে সর্বোচ্চ এতটুকু আমরা রিকভার করতে পারবো। অন্যদিকে বুঝতে পারি হিস্ট্রিক্যাল কস্ট যতটুকু পর্যন্ত গেছে ততটুকু পর্যন্ত। আর বাকি যে 40,000 টাকা বৃদ্ধি পেল, এই 40,000 টাকাকে আমরা বলতে পারি যে এই 40,000 টাকা আমার 12 লক্ষর চেয়ে বেশি গেছে, মানে হিস্ট্রিক্যাল কস্টে বেশি গেছে। এটার অর্থ হলো, এটা হলো আমার কি হলো, রিভ্যালুয়েশন হয়েছে, অর্থাৎ আনরিয়ালাইজড গেইন অন রিভ্যালুয়েশন ল্যান্ড ক্রেডিট 40,000 টাকা। ঠিক এইভাবে করতে হবে। তাহলে মোটামুটি সব ধরনের সিনারিও এখানে আসবে। এর বাইরে আশা করি রিভ্যালুয়েশনের কোনো ম্যাথ আসার সুযোগ নাই নন ডিপ্রিসিয়েবলের মধ্যে, এই 4টা যে সিনারি দেখালাম এর বাইরে। আর লস অফ ইম্পেয়ারমেন্ট যাবে কোথায়? প্রফিট অ্যান্ড লসের আদার ইনকামে, আদার ইনকাম আর এক্সপেন্সে। আনরিয়েলাইজ কোথায় যাবে? আর আনরিয়েলাইজ যাবে কোথায়? আদার কম্প্রিহেনসিভ ইনকামে। এখন বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা, নাকি মাথার উপর দিয়ে গেল? স্যার স্যার ইনস্ট্যান্ট আমার কোনো একটা প্রশ্ন জিনিস করা একটু যাবে না, ক্লিয়ার আপনার করা এই দরকার। অঙ্কগুলো করার পরে যখন প্রবলেম ফেস হবে তখন কিছু প্রশ্ন রাইজ হতে পারে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, হ্যাঁ তখনই করেন। এখনো তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে দু একটা হ্যাঁ আচ্ছা, বলেন। আমার 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 একটু জাস্ট একটা বিষয় জানার কৌতূহল, সেটা হচ্ছে ল্যান্ডের কেন ডেপ্রিসিয়েশন হয় না? ল্যান্ডের ডেপ্রিসিয়েশন কিভাবে করবেন? ল্যান্ডের লাইফ টাইম আছে। আচ্ছা, এটার মেন একটাই রিজন আছে, এটা হচ্ছে লাইফ টাইম নেই। এটাই কি? আর আর কোনো রিজন কি আমরা বলতে পারি? এক্সট্রিম সিচুয়েশনে ল্যান্ডের ডেপ্রিসিয়েশন হয়, মানে স্যার যেটা বলছে সেটা ঠিক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়। যেমন ধরেন যে আপনার ল্যান্ড হচ্ছে নদীর পাড়ে, আপনার নদীতে ভেঙে চলে গেছে, ওইটার আর ইউজেবল কন্ডিশন নাই, সেই ক্ষেত্রে আপনি ডেপ্রিসিয়েশন করবেন, বাট মানে বেশিরভাগ সিনারিওতে হয় না। ল্যান্ডের ডেপ্রিসিয়েশন বেশিরভাগ না, IAS 16 তো ল্যান্ড সম্পর্কে বলেই না। আপনি যেটা বললেন এটা হলো প্র্যাকটিক্যাল কথাবার্তা। IAS 16 আমরা তো IAS 16 যখন বলতেছে ডেপ্রিসিয়েশন, ওইখানে তো ল্যান্ড শব্দ উচ্চারণই করে নাই। তো যখন ওইখানে বলে নাই তখন আমি জোর করে ল্যান্ড নিতে চাচ্ছি। এখন কথা হলো তাহলে IAS 16 যারা বানাইছে তারা কেন বানাইছে এটা আমরা বলতেছি। তখন আমরা বলতেছি ল্যান্ডের তো আসলে মানে ডেপ্রিসিয়েশন সংজ্ঞা কি? ডেপ্রিসিয়েশন সংজ্ঞা হলো কস্টটাকে অ্যালোকেট করে দেওয়া, তার একটা নির্দিষ্ট সময়, মানে তার যতটুকু লাইফ টাইম আছে কস্টটাকে অ্যালোকেট করে দিচ্ছি, লাইফ টাইম বা যে কোনো মেথডে। তো ল্যান্ডের কস্ট আপনি কিভাবে অ্যালোকেট করবেন যদি আপনি লাইফ টাইমে না জানেন, তাই না? যদি লাইফ এখন আমার ল্যান্ড ভেঙে গেছে নদীর পাড়ে, তখন তো আমি ল্যান্ডকে দেখাবো যে ল্যান্ড আমি 10 টাকাতে কিনছি 5 বছর আগে, আজকে এই বছর আইসা এত বছর আমি এটা 10 টাকায় দেখাইছি, এই বছর এসে আমার ল্যান্ড ভেঙে একবারে জিরো হয়ে গেছে। তখন আমি দেখাইতে পারি এই ল্যান্ডের মূল্য মেবি আমি আর কোনো সময় রিকভার করতে পারবো না, যদি সিনারিটা এমন হয়ে থাকে। তখন আমি দেখাবো যে এই ল্যান্ড আমার লস। ডেপ্রিসিয়েশন শব্দটা তো আসবেই না, কারণ ডেপ্রিসিয়েশন হয়ই না এটার উপর, ডেপ্রিসিয়েশন হয় প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের উপর, সেখানে তো হওয়ার কোনো সুযোগ নাই। এটা হলো আমার যুক্তি আর কি। হ্যাঁ, অন্য কোনো যুক্তি থাকলে দিতে পারেন। কারো অন্য যুক্তি থাকলে দিতে পারেন, মিন্টু ভাই। হ্যাঁ, ঠিক আছে, আমিও এটাই ধারণা করছি।
আরো ধরেন একটা হলো ল্যান্ডে যেমন আপনার মানে যুক্তিদার করলে অনেকগুলো যুক্তিদার করা যায়। একটা হলো ধরেন ল্যান্ডের কোনো লাইফ টাইম নেই, যেটা লাইফ টাইম নেই সেটা তো ডেপ্রিসিয়েশন হওয়ার সুযোগ থাকে না। আবার অন্যভাবে বলতে পারি যে ল্যান্ড তো মানে ডেপ্রিসিয়েশন মানে কি, ডেপ্রিসিয়েশন মানে ইউজের কারণে যেটার কি বলা যায়, মেশিনের ইউজ করবেন ক্যাপাসিটি কমতে থাকবে। ল্যান্ডের কি কোনো কমে কোনো কিছু, আমরা যেটা বলি কি মানে কমে যাচ্ছে, ডেটোরেট হচ্ছে। ল্যান্ডের কিছুই ডেটোরেট হয় না। তো যেহেতু ডেটোরেট হয় না, তারপরে ডেপ্রিসিয়েশন করবেন কেন? আপনি 100 টাকা জিনিসে 10 বছরে ভাগ করে দেয়, এটা ইন্দ্রিয় করতে হবে। এটা ইন্দ্রিয় করতে হলো আপনি প্রথম বছর 10টা পাচ্ছেন, মেবি এখন আরো 90 টাকা অ্যাসেট আছে। মানে আপনি তো একদিকে দেখা যাচ্ছে 100 টাকা মাইনাস একুমুলেটেড ডেপ্রিসিয়েশন 10 টাকা মানে 90 টাকা, তার মানে আপনার অ্যাসেটের মূল্য 90 টাকা। ল্যান্ডের আপনি এরকম তো ভ্যালু করতে পারবেন না, কারণ ল্যান্ড যদি আপনি 100 কোটি টাকা হয়, এটা যদি প্রতি বছর 100 বছর যায়, প্রতি বছর যদি 1 কোটি টাকা দেখান, তাহলে আপনি কি বলবেন ল্যান্ডের ভ্যালু 99 কোটি টাকা? উত্তরটা হবে না, কারণ 99 কোটি না, ল্যান্ডের ভ্যালু তো কমে নাই। আপনি ল্যান্ড ইউজ করার কারণে ল্যান্ডের ভ্যালু কমে নাই, এই জন্য ডেপ্রিসিয়েশন হয় না। তো মেইন কারণ হলো এটা মেইন কারণ হলো লাইফ টাইম। এর বাইরে কোনো যুক্তি আছে বলে আমার জানা নাই, বুঝছেন? এই হলো কথা। আর IAS 16 ল্যান্ড নিয়ে কোনো ল্যান্ডের ডেপ্রিসিয়েশন হবে বা এরকম কিছু বলা নাই। ল্যান্ড ডেপ্রিসিয়েশন হয় প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টে। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? সো নন ডেপ্রিসিয়েবল যদি ল্যান্ড হয় তাহলে এতটুকু। আমার মনে হচ্ছে আমরা আর আজকে না আগাই। আমরা আমি চাচ্ছি আপনারা মানে রিভলিউশনটা মানে এটা মানে আসলে জটিলতা আছে। তো আমরা পরের ক্লাসে এই আশা করব মানে এই যে লিস্ট, হ্যাঁ, পরের ক্লাসটা আগামী 2-3 দিনের মধ্যে কোনো একদিন 40 মিনিট হবে আর কি, ঠিক আছে? কালকে অথবা পরশু হবে, আমি বলে দেবো কিছুক্ষণ পরেই। হ্যাঁ, 40 মিনিট হবে, যেহেতু 8টা থেকে 9:30। সো আমি খুব বেশি, আপনারা তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই থাকবেন। আমি আর এখানে কোনো খুব বেশি মতামত নিব না। আমি এখনই পারতাম আরো 50 মিনিট নিতে, আমার নেওয়ার মতন আছে, যেহেতু আমি সারাদিন বাসায় ছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে এটা আপনাদের হজম হবে না সবার। হ্যাঁ, তো এই জন্য আমি চাচ্ছি লিস্ট এই ল্যান্ডের রিভলিউশনের যে লজিক গুলো দিলাম আর ইম্পেয়ারমেন্ট যেটা, এই দুইটা ম্যাথ পড়ে আজকে যদি আগামীকাল ক্লাস হয় ক্লাসে ঢুকবেন। আদারওয়াইজ ডেপ্রিসিয়েবল রিভলিউশন যারা আগে করেন নাই, যারা আগে করছেন তাদের কোনো অসুবিধা হবে না, তাদের সত্যি জটিলতা থাকবে। আর একটু আগে কে জানি বলেন না, এই অঙ্কগুলো করার পরে জটিলতা বাড়ে, বাস্তবিকতা তাই। আপনি যদি সবটা পুরো আছে ক্লাসে বুঝেন, তারপরেও প্র্যাকটিক্যালি যদি ম্যাথ করেন, আপনার জটিলতা থাকবেই। কিন্তু অ্যাটলিস্ট যে কনসেপ্টটা আমাদের ফুল ক্লিয়ার হয়, তখন আমরা অ্যাটলিস্ট ফাইট করতে পারবো। তাহলে আমরা পরের ক্লাস মানে কালকে অথবা পরশু 40 অথবা 50 মিনিট ক্লাস নেব, হয়তো বা 8টা থেকে 9টা বা 8:30 থেকে 9:30। আমি আগেই বলে নিলাম, আমি এখনো দিতে পারি বা যে কোনো সময় আপনাদেরকে জানাবো। তখন আমরা রিভ্যালুয়েশন করাবো ডেপ্রিসিয়েবল অ্যাসেটের উপর, এরকম একটা এক্সাম্পল দিব, যে এক্সাম্পল থেকে, যেমন এই এক্সাম্পল থেকে মোটামুটি সব সিনারি কভার করবে। এরকম একটা এক্সাম্পল কাইসুর বই থেকে দিব, সেখান থেকে আমাদের ফুল সিনারি কভার করবে। ঠিক আছে, তাহলে আজকে আর না করাই, কি বলেন? হুম, জি স্যার। ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকবেন। আগামীকাল ক্লাসে ইনশাল্লাহ, আগামীকাল বা পরশু ক্লাস নিলে সেখানে দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।